সিপিডির যে বাজেট সুপারিশমালা সেগুলো তুলে ধরবো এবং আজকের এই অনুষ্ঠানে আসলে সিপিডির যে সুপারিশমালাটি তৈরি করেছে সেটা বর্তমান প্রেক্ষাপট এবং বাজেট 2020-21 এই শিরোনামে বাজেট সুপারিশমালা প্রস্তুত করেছে। এবং আপনারা জানেন যে প্রতি বছর এই সময়ে এপ্রিল মাসের দিকে সাধারণত একটু আগে আমরা বাজেট সুপারিশমালা প্রণয়ন করে থাকি সিপিডির পক্ষ থেকে। এবং তার পাশাপাশি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন অর্থ মন্ত্রণালয় কিংবা জাতীয় রাজস্ব বোর্ড, তারা বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনা করে থাকেন সেখানেও কিন্তু সিপিডিকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয় এবং সিপিডি সেই সমস্ত আলোচনাগুলোতে অংশগ্রহণ করে আমাদের মতামত আমরা দিয়ে থাকি। তার পাশাপাশি অবশ্য আমরা মিডিয়া ব্রিফিংও করে থাকি। তো এই বছরে যেহেতু আমরা কোভিড-19 প্রেক্ষিতে বিশেষ একটা পরিস্থিতিতে রয়েছি, বর্তমানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেই জন্য এই আলোচনা অনুষ্ঠানগুলি সামনাসামনি হয়নি। তবে উভয় প্রতিষ্ঠান থেকে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয় থেকে দু জায়গায় থেকে আমাদেরকে সিপিডির সুপারিশমালা লিখিত আকারে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেই প্রেক্ষিতে এর আগে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে সিপিডির পক্ষ থেকে সুপারিশমালা দিয়েছিলাম, লিখিত সুপারিশমালা, এবং গত 5ই মেতে আমরা অর্থ মন্ত্রণালয়কেও সিপিডির লিখিত সুপারিশমালা দিয়েছি। আজকে যে উপস্থাপনাটি তৈরি করেছি আমরা সেগুলো তারই ভিত্তিতে এবং সেটার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব কিছু বিশ্লেষণও তুলে ধরবো। আর আজকে আমরা এই বাজেট সুপারিশমালাগুলি অবশ্যই যেটা আপনারা চিন্তা করেছেন যে স্বাভাবিকভাবেই কোভিড-19 আলোকে হবে। এবং আপনারা জানেন যে সিপিডি গত 21 তারিখ থেকে 21শে মার্চে প্রথম সিপিডির পক্ষ থেকে এই কোভিড-19 স্বাস্থ্য এবং অর্থনৈতিক ঝুঁকি নিয়ে একটি মিডিয়া ব্রিফিং করেছিল এবং একটি উপস্থাপনা করেছিল। সেটি আমরা প্রকাশনাও করেছি সিপিডির ওয়ার্কিং পেপার হিসাবে, সেটা আপনারা সিপিডির ওয়েবসাইটে পাবেন। এবং তারপরে আমরা যখন স্টিমুলাস প্যাকেজ, প্রণোদনা প্যাকেজগুলি ঘোষণা করা হয়েছিল সেটার একটা বিশ্লেষণ এবং সিপিডির পক্ষ থেকেও একটি বিকল্প প্রণোদনা প্যাকেজ যারা সমাজের পিছিয়ে পড়া জনগণ রয়েছেন, যারা অর্থনৈতিকভাবে বিশেষ চাপের মধ্যে এবং দরিদ্র জনগোষ্ঠী, তাদের জন্য একটি বিকল্প প্রণোদনা রিলিফ প্যাকেজের কথা আমরা আলোচনা করেছিলাম, আমরা তুলে ধরেছিলাম। সেটাও 13ই এপ্রিল গত মাসের। সুতরাং কোভিড-19 নিয়ে আমাদের অর্থনৈতিক বিশ্লেষণ, সেটার ধারাবাহিকতা হিসাবে আজকের আমরা এই উপস্থাপনাটি করব। এবং আপনারা জানেন যে বরাবরের মতোই যে বিষয়গুলি থাকে এখানে আমাদের আলোচনার মধ্যে, যে রাজস্ব সঞ্চালন, রাজস্ব আদায় এবং সরকারি ব্যয় এবং বাজেট ঘাটতি, এবং তার পাশাপাশি খাতওয়ারি কিছু সুপারিশমালা, সুনির্দিষ্ট সুপারিশমালা থাকে, সেগুলো আমাদের উপস্থাপনার মধ্যে থাকবে। এবং আমি শুধু এটাই মনে করে দিতে চাই যে আপনারা জানেন যে প্রেক্ষিতে আমাদের যে 2020-21 অর্থ বছরের বাজেটটি তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন প্রতি বছরের থেকে। আসলে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই এই ধরনের কোনো অর্থনৈতিক চাপের মধ্যে পড়িনি, এবং সেই জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা এবং একটা চাপের মুখেই আসলে এই অর্থনীতির যাচ্ছে। এবং সেই কারণেই এবারের বাজেট তৈরির ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের চাপ এবং অনেক সমস্যা, অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং অর্থ মন্ত্রণালয়কে সেখানে রাজস্ব আদায় এবং পাবলিক এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় কিভাবে করা হবে প্রত্যেকটার ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট মতামত রয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে। কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয় আপনারা জানেন যে একদিকে তো সারা বিশ্বেই এই কোভিড-19 কারণে সারা বিশ্বের অর্থনীতি কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সেখানে সাপ্লাই চেইনের উপরে, অর্থাৎ সরবরাহ চেইন, উৎপাদন চেইন এবং চাহিদা ইত্যাদির উপরে চাপ পড়েছে, যার কারণে বিশ্ব অর্থনীতির সাথে একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং দেশের ভিতরেও কিন্তু অনেকখানি অর্থনীতির অনেক খাতই কিন্তু অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, অনেকগুলো বন্ধ রয়েছে, যার কারণে অর্থনীতির উপরে আরেকটা চাপ পড়েছে। সেই কারণেই আমাদের সরকার থেকে 26শে মার্চ থেকে সাধারণ ছুটি, যেটা কিনা আমরা লকডাউন হিসাবে দেখছি, লকডাউনের মতোই সেটা
করা হয়েছে। সেটা স্বাস্থ্যর দিক থেকে অবশ্যই খুব ভালো, স্বাস্থ্য ঝুঁকির জন্য, ঝুঁকি এড়ানোর জন্য সারা বিশ্বেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, কারণ এটা এমন একটা ঝুঁকি যে এটার জন্য কোনো যেহেতু প্রতিষেধক নেই, সুতরাং একমাত্র মানুষের সাথে মানুষের সংস্রবটা এড়িয়ে চললে কিন্তু এটার বেস্ট, সবচেয়ে উত্তম উপায়। এবং সেই প্রেক্ষিতে সঠিকভাবে সরকার এখনো এই লকডাউন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে বাংলাদেশে যেহেতু গত 8ই মার্চে প্রথম আমাদের এই কোভিড-19 কেসটা ধরা পড়ার পর থেকে আমরা সচেতন হয়েছি, এবং তারপরে মার্চ মাসের শেষের দিক থেকে আমরা লকডাউনে রয়েছি। এবং এখন যেহেতু 1 মাসের বেশি হয়েছে, বিভিন্ন পক্ষ থেকে লকডাউন তুলে দেওয়ার জন্য এক ধরনের চাপ রয়েছে, কারণ যেহেতু স্বাভাবিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও জানি যে লকডাউন তুলে দেওয়ার জন্য একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের মতামত এবং বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন দেশে লকডাউনটা তুলে নেওয়া হয়েছে, এবং অনেক দেশে কিন্তু সেটা বিদ্যমানও রয়েছে। কারণ এখানে যেটা আমরা সাধারণভাবে জানি যে বিভিন্ন পর্যায়ে এই রোগটা ছড়াচ্ছে, এবং এটা বিভিন্ন ধাপে ধাপে যায়, যেটা কিনা তৃতীয় এবং চতুর্থ ধাপ সবচাইতে ক্ষতিকর। সেই ধাপগুলো পার হওয়ার যখন সময় থাকে তখন কিন্তু বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। বাংলাদেশ, চিকিৎসকরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন যে বাংলাদেশ চতুর্থ ধাপের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আগামী 15ই অন্তত পক্ষে মের 15 তারিখ পর্যন্ত কিন্তু এটার একটা যে পর্যায়টা এমন অবস্থায় রয়েছে যেটাকে আমরা বলি কমিউনিটি স্প্রেড, সেই পর্যায়ে, অর্থাৎ এটার বিস্তারটা প্রচন্ড ভাবে বেড়ে যাওয়ার একটা সেই পর্যায়ে রয়েছে। সেই প্রেক্ষিতে বিভিন্ন সীমিত আকারে হলেও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার ঘোষণা এসেছে। কিন্তু অবশ্যই আমরা জানি এখানে সব সময় সব জায়গায় আলোচিত হচ্ছে যে জীবন এবং জীবিকার একটা বিষয় রয়েছে, কিন্তু আমরা অবশ্যই মনে করি না এটার মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে। জীবনকে বাঁচাতে হবে প্রথমে, এবং তারপরে জীবিকাও দরকার, কিন্তু জীবনই যদি না থাকে তাহলে সেই জীবিকা দিয়ে কি প্রয়োজন। সুতরাং সেটার জন্য একটা সুচিন্তিত ভাবে আমাদের পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন। আমরা বিশেষ করে কিছু কিছু জায়গায়, ধরুন যেখানে মানুষের সমাগম হয় বেশি, শপিং মল কিংবা পরিবহন, এই সমস্ত জায়গাগুলিতে, যেখানে কাঁচা বাজার, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মানুষের বেশি যাতায়াত হয় এবং বেশি মানুষের সমাগম হয়, সে সমস্ত জায়গায় কিন্তু এটার বিস্তারটা বেশি হয়ে থাকে। আমরা একটুখানি বুঝার জন্য যে সাধারণ মানুষ কিভাবে দেখছে, একটা ছোট্ট ফেসবুকের মাধ্যমে আমরা ছোট একটা সার্ভে করেছিলাম, যে একটা জাস্ট ছোট দুটো প্রশ্ন দিয়েছিলাম যে সাধারণ মানুষ কি মনে করে। প্রথম দিন আমরা একটি প্রশ্ন দিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে শপিং মল খুলে দেওয়া উচিত বলে কি আপনি মনে করেন কিনা। সেটার উত্তর আমাদের কাছে হচ্ছে প্রায় 2264 জন ভোট দিয়েছেন, এবং এর মধ্যে 2100 জন না ভোট দিয়েছেন, যেটা কিনা প্রায় 93%, এবং 164 জন বলেছেন হ্যাঁ খুলে দেওয়ার পক্ষে। অর্থাৎ আমরা এখানে দেখছি অধিকাংশ লোকই বলছেন এইটা শপিং মল খুলে দেওয়া ঠিক হবে না। তারপরে আমরা প্রশ্ন করেছিলাম যে শপিং মল যদি খোলা হয় তাহলে আপনি যাবেন কিনা। তো সেটার উত্তর দিয়েছিলেন 1047 জন। এর মধ্যে না বলেছেন যারা শপিং মলে যাবেন না, তারা বলেছেন 1000, অর্থাৎ যেটার পরিমাণ কিন্তু সংখ্যায় 96% বলেছেন তারা যাবেন না, 47 জন বলেছেন তারা যাবেন, তারা হ্যাঁ বলেছেন। তো এখানেও আমরা দেখছি যে মানুষ আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছেন, এগুলো আমাদের হয়তো বিবেচনায় রাখলে ভালো হয়। তো আমরা যে উপস্থাপনাটি আজকে দিব, যেটা আমি আগেই বলেছি বাজেটকে কেন্দ্র করে, এবং সেটার উপস্থাপনাটি তৈরিতে আমাদের সিপিডির গবেষকরা অংশ নিয়েছেন। আমাদের সাথে আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই মিডিয়া ব্রিফিং এ যোগ দিয়েছেন আমাদের ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, উনি যোগ দিয়েছেন, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডি রিসার্চ ডিরেক্টর, উনি রয়েছেন, এবং তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো
সেও যোগ দিয়েছেন এবং সেই এই উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরবেন এবং আইআরবিডির সমন্বয়কারী হিসাবে কাজ করছেন। উপস্থাপনাটি তৈরিতে যারা সহায়তা করেছেন, যারা এখানে হয়তো নাই আপনাদের সাথে, আমাদের সাথে হয়তো অন্যভাবে যোগ দিয়েছে, স্ক্রিনে নাই, জাফর সাদিক সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, তারপরে মুস্তাফা আমির সাবি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, মুনতাসির কামাল সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট এবং আল হাসান সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, তারপরে আরো দুজন মিস্টার আবু সালে মোহাম্মদ শামীম প্রোগ্রাম অ্যাসোসিয়েট এবং মিস্টার তামিম প্রোগ্রাম অ্যাসোসিয়েট, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমি এখন তৌফিকের কাছে সময় নষ্ট না করে তৌফিকের কাছে যাচ্ছি। তৌফিক আমাদেরকে আপনাদের সামনে তুলে ধরবেন এই সংক্ষেপে। আপনাদের অবগতির জন্য আপনারা নিশ্চয়ই যারা সাংবাদিক বন্ধু রয়েছেন তারা নিশ্চয়ই এই উপস্থাপনাটি এবং এটার পাশাপাশি আমরা পূর্ণাঙ্গ একটি রচনাও করেছি এই পাওয়ার পয়েন্টের বেসিসে, এই দুটোই আপনাদের কাছে পৌঁছে যাওয়ার কথা এবং এই প্রেস ব্রিফিংটি, এই মিডিয়া ব্রিফিংটি হওয়ার পরপরই আমাদের সিপিডি ওয়েবসাইটেও এই দুটো ডকুমেন্টই পাওয়া যাবে। তৌফিক, আপনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার প্রধান নির্বাহীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি একটি প্রারম্ভিক একটা প্রেক্ষাপট বলেছেন। আমি নিশ্চিত যে এই উপস্থাপনাটা আমরা তৈরি করেছি এটা আমাদের ওয়েবসাইটে বোধহয় এখনই তুলে দেওয়া হয়েছে আপনাদেরকে, এই ফেসবুকের মাধ্যমে এবং যে আমাদের জুমে যারা যুক্ত হয়েছেন তাদেরকে এটা দিয়ে দেওয়া হবে লিঙ্কটা। আমি অনুরোধ করছি আমাদের সিপিডির যে টিম কাজ করছেন তারা যেন এটা দিয়ে দেন এবং সকালবেলা বোধহয় ইমেলের মাধ্যমেও এটা সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে। আমরা প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা 5টি ভাগে ভাগ করেছি। আমাদের কিছু প্রারম্ভিক বক্তব্য আছে সাম্প্রতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে, আমাদের সামষ্টিক অর্থনীতির কোন জায়গাটায় মনোযোগটা হওয়া উচিত সেই জায়গাটা আমরা কিছুটা বলবো এবং তারপরে যে 3টি ভাগ আছে মূলত বাজেটের, আপনারা জানেন যে একটা হলো আমাদের সম্পদ কোত্থেকে আসবে, রেভিনিউ কোত্থেকে আসবে, সেটা আমাদের যেই ডেফিসিট বাজেট হয় আমাদের সেই ঘাটতি পূরণের জন্য অর্থায়নটা কেমন ভাবে হবে এবং সার্বিকভাবে আমাদের যে সরকারি ব্যয় সেই জায়গাটা কোথায় কোথায় গুরুত্ব দেওয়া উচিত। উপস্থাপনাটা বড়, আমরা যেটা আমাদের প্রধান নির্বাহী বলেছেন যে বিভিন্ন জায়গাতেই আমরা আসলে সুনির্দিষ্ট আমাদের প্রস্তাবনা দিয়েছি। পুরোটা হয়তো আপনাদের সামনে এখন উপস্থাপন করা সম্ভব না। আমি কিছু কিছু অংশ এখান থেকে হয়তো বলবো, তার অর্থ এই না যে জিনিসগুলো বলবো না সেগুলোকে আমরা অনেক কম গুরুত্ব দিচ্ছি, এই ধরনের কোনো ব্যাপার নেই। কিন্তু আমি সময়ের কথা বিবেচনা করে আমি শুধুমাত্র এটা কিছু অংশই বলবো। আমরা যেটা প্রথমেই বলতে চাচ্ছি যে নিঃসন্দেহে এটা সরকারের পক্ষ থেকে বলেছেন, এটা সবাই বলছেন যে এইবারের বাজেট আমাদের এখনকার যেই অর্থনৈতিক যে নীতি নির্ধারণ আছে এটা সম্পূর্ণভাবেই কিন্তু এখন শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই এটার কোভিড-19 মোকাবেলার জন্য আসলে তৈরি করা হবে। ফলে এইটাই যে আমাদের সার্বিক এখন অর্থনৈতিক পরিচালনার ক্ষেত্রে মূল লক্ষ্যে পরিণত হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। ফলে এই দৃষ্টিভঙ্গি থেকে এটা আসবে। এটা দুটো পর্যায়ে আছে। একটা পর্যায়ে হলো যে এটা আমাদের এখনকার যে খুবই জরুরি ভিত্তিতে যেই বিষয়গুলো নজর দেওয়া দরকার সেই জায়গাটায় গুরুত্ব যেমন দেওয়া হবে, একই সাথে আমরা ধারণা করছি যে আগামী অর্থ বছরের বাজেট যখন আসবে তখন এই যে কোভিড-19 এর অর্থনীতির উপর প্রভাবটা আছে এই প্রভাব থেকে বের হয়ে আসার জন্য, এই প্রভাব থেকে আমরা আবার যেন আগের মতো অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা যেটা বলছি সেই পুনরুদ্ধারের ক্ষেত্রে কোন কোন জায়গায় মনোযোগ দেওয়া হবে। ফলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে এটা একটি আরেকটির সাথে কমপ্লিমেন্টারি হতে পারে, একটা একটাকে সাহায্য করতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফোকাসের ক্ষেত্রে এটা যেন থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই একটির গুরুত্ব থেকে আরেকটির গুরুত্বে, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেটা আমরা প্রথমে বলেছি যে সেটা হলো সার্বিকভাবে এটা পাবলিক হলিডে বলা হচ্ছে কিন্তু এটা এক ধরনের লকডাউন, কোন কোন জায়গায় অঞ্চল ভিত্তিতে এটা লকডাউন করা হয়েছে এবং নিঃসন্দেহে এটার একটা বড় অর্থনৈতিক এটার একটা কস্ট আছে, এই এটার এক ধরনের ক্ষতি হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই পরিস্থিতিতে শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রায় সবগুলো দেশই এই ধরনের পদক্ষেপ ছাড়া অন্য কোনো পদক্ষেপ আসলে নেয়নি। ফলে এটা একটা সার্বিকভাবে সেই অর্থে আন্তর্জাতিকভাবে
একটি এক ধরনের ঐক্যমত্যের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কোভিড-19 মোকাবেলায়। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ যে সেটা হলো যে এই ধরনের পরিস্থিতি থেকে সবাই এখন বলছেন যে কখন আমরা এই লকডাউন থেকে বের হয়ে যাব। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা সারা পৃথিবীতেই এটা অত্যন্ত মানে চিন্তার ব্যাপার। এটা নিয়েই আলোচনা হচ্ছে যে আমরা কিভাবে আসবো। এখন পৃথিবীর একটা হলো যে পৃথিবীর পর্যায়ে আছে, আবার প্রত্যেকটা দেশের নিজস্ব পর্যায়ে আছে। আমরা দেখেছি যে প্রথম প্রাথমিকভাবে কিন্তু চীনে যখন এটা আসলো তখন আমরা অতখানি এটার ভিতরে ছিলাম না। ফলে চীন এটা থেকে আগে একভাবে কিছুটা বের হয়ে যাওয়ার অবস্থায় আছেন। তারা এক ধরনের অর্থনৈতিক নীতির ভিতরে যাচ্ছেন। আবার অন্যান্য দেশগুলো যেখানে এটা পরে এসেছে সেই জায়গাটায় আবার কিন্তু অন্যভাবে এটা দেখা হচ্ছে। আবার অন্য দিক থেকে যেই দেশ যেই ধরনের পদক্ষেপ নিয়েছে, যেই সময়ে পদক্ষেপ নিয়েছে তার উপরে নির্ভর করে তাদের যেই পরবর্তী অর্থনৈতিক পদক্ষেপগুলো বা লকডাউন তুলে নেওয়ার যেই সিদ্ধান্ত সেগুলো আসছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা শুনছি যে হেলথ এক্সপার্ট যারা আছেন, যারা এই বিষয় নিয়ে আহ, গবেষণা করছেন, তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, তারা বলছেন যে এখনো এটা আমরা শীর্ষ পর্যায়ে যাইনি। তো শীর্ষ পর্যায়ে যদি না যাই এবং এটার যদি আরো সম্ভাবনা থাকে শীর্ষ পর্যায়ে যাওয়া, তাহলে আমাদের জন্য বড় চিন্তার জায়গাটা হলো যে এটাকে যদি এখনই যদি আমরা প্রিম্যাচিউর ভাবে এই লকডাউনটা তুলে নেই, তাহলে এটা এই ভাইরাসটা আরো বড়ভাবে ছড়ানোর সুযোগ রয়ে গেছে। এবং আমাদের বিশ্বের অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি তাহলে এটা পরবর্তীতে অর্থনীতিতে আরো গভীরতম এটার অভিঘাত আসতে পারে, যেটার জন্য অর্থনৈতিক ক্ষতিটা আরো বেশি হতে পারে। এখন সরকারের জন্য আমাদের যেটা আহ আমরা গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হলো যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতের যে নিরাপত্তা আছে সেইটাকেই সর্বোচ্চ প্রাধিকার দেওয়াটা, এবং সেই প্রাধিকার দেওয়াটার সাথে দুটো গুরুত্বপূর্ণ জিনিস নির্ভর করে। একটা হলো যেটাকে আমরা কিভাবে আমাদের যেই অর্থনৈতিক কর্মকাণ্ড আছে তার সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা যেন এটাকে তৈরি করতে পারি। দ্বিতীয় আমরা যেটা দেখছি সেটা হলো যে বাংলাদেশে এখন একটা চিন্তা ভাবনা চলছে বিভিন্ন জায়গায় যে আমরা কত দ্রুত খুলে ফেলতে পারবো। আমাদের যেটা অবজারভেশন সেটা আমরা দেখছি যে আন্তর্জাতিক যে অভিজ্ঞতা আছে আমাদের অন্যান্য যে ডেভেলপিং কান্ট্রিজ গুলো আমাদের মতন আছে, তার সাথে যদি আমি চিন্তা করি অথবা সম্প্রতি যে WHO থেকে যে ধরনের গাইডলাইন এসেছে সেটার সাথে সমন্বয় করে আসলে বাংলাদেশে এখনই এটা পুরোপুরি ভাবে ওপেন আপ করার জন্য আসলে বাংলাদেশ প্রস্তুত না। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো যে সাম্প্রতিক সময় আপনারা দেখবেন যে RMG সেক্টরের ভেতরে এই ধরনের একটা নিজেরাই একটা গাইডলাইন তৈরি করে তারা চেষ্টা করেছিলেন যে এটা খোলার। যেটা আমরা দেখেছি সেটা হলো যে RMG সেক্টরের এন্টারপ্রেনাররা নিজেরাই যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইনই তারা মানতে পারছেন না। এখন আন্তর্জাতিক যে গাইডলাইন আছে এটা কিন্তু আরো বেশি মানে গভীরতম বা আরো বেশি এটার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। ফলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা উদ্যোক্তা আছেন, যে যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে আছেন, তারা এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। একই কথা আমাদের শপিং মলের ভেতরেও, যে শপিং মলেও ক্ষেত্রেও আপনি দেখবেন যে এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে গত ৩-৪ দিনে কিন্তু অধিকাংশ শপিং মল গুলো ঢাকা ভিত্তিক ভাবে, যে অন্তত যতটুকু আমরা জেনেছি, যে তারা ঈদের আগে এই ধরনের ব্যবস্থা নিতে পারবেন না, ফলে তার শপিং মল হয়তো খুলছেন না। ফলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হলো যে একটি পরিকল্পনা করে সমন্বয়ের মাধ্যমে এই যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলোকে আসতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো অঞ্চল ভিত্তিক ভাবে এটাকে চিন্তা করতে হবে। আমরা সাধারণভাবে যেটা দেখছি সেটা হলো যে আমাদের যেহেতু কলকারখানাগুলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ বা চট্টগ্রাম ভিত্তিক ভাবে আছে, এই জায়গাটাতে কিন্তু আবার ভাইরাসের সবচাইতে বেশি এখন আউটব্রেক আছে, রোগী বেশি ধরা পড়ছে। ফলে এই একই জায়গাতে হটস্পট গুলোতে আমরা যদি কলকারখানা এখনই খুলে ব্যাপকভাবে খোলার কথা চিন্তা করি, তাহলে এইটা আসলে একটা পরবর্তীতে আমাদের অর্থনীতির জন্য আরো গভীরতম ক্ষত তৈরি করতে পারে বলে আমরা মনে করছি। দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে তাহলে সাধারণ মানুষ কি করবে। আমাদের যেটা প্রস্তাব ছিল সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য ১-২ মাসের জন্য আমাদের ব্যাপকভাবে আসলে যেই মানুষগুলোর আয় কমে যাচ্ছে এবং তারা সমস্যার ভিতরে পড়ে যাচ্ছেন, তাদের যথেষ্ট সঞ্চয় নেই এই ধরনের একটা ঝুঁকি মোকাবেলার জন্য, তাদেরকে একটি ক্যাশ সাপোর্ট বা রিলিফ সাপোর্ট দিয়ে যেতে হবে।
এবং সেটার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্পদের ব্যবস্থা করতে হবে, সেই স্পেসটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রে প্রাধিকারগুলো আমাদের দেওয়ার আগে আমাদের এই জায়গাটায় আসলে মনোযোগী হবার কথা আমরা বলছিলাম। ফলে সেইটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। একই সাথে আমরা এই সার্বিকভাবে যখন বাজেট তৈরি হচ্ছে সেই জায়গাটায় আমরা বলছি যে বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের যেই উৎপাদন এবং সাপ্লাই চেইন আছে, সেই সাপ্লাই চেইনের যেহেতু ডিসরাপশন হয়েছে, আমরা বড়ভাবে নিঃসন্দেহে একটা দারিদ্র্য বেড়ে যাওয়া, মানুষের আয় কমে যাওয়া, সেই জায়গাটা একটা আমরা অভিঘাত দেখতে পেয়েছি। সেই জায়গায় আমাদের মনোযোগী হতে হবে। ফলে আমাদের যে রিকভারি ফেজের যে প্ল্যান আছে সেটা অনেক বেশি আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান তৈরি করতে পারি, যারা এই ধরনের অসুবিধার মধ্যে পড়েছেন তাদেরকে কিভাবে সহায়তা দিতে পারি। বা সরকার এখন পর্যন্ত কিন্তু এক ধরনের সম্প্রসারণমূলক মুদ্রানীতি মাধ্যমে একটা বড় ধরনের পরিকল্পনার ভিতরে গেছেন এবং সেইটার বাস্তবায়নের বিষয়গুলোই এখন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে এটা কিভাবে রিকভারির ভিতরে আসবে। এবং একই সাথে তারা সীমিত আকারে মানুষের জন্য যে ধরনের সাহায্য দিচ্ছেন সেটাকে কন্টিনিউ করতে হবে। তবে আমরা মনে করছি সামনের অর্থ বছরে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে যে আমরা ব্যাপকভাবে কর্মসংস্থান তৈরি করতে পারবো, এই ধরনের জায়গায় আমাদের অধিকতর মনোযোগ দেওয়া উচিত। এবং তার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক যে অবস্থান আছে সেই অবস্থাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ, বাস্তবসম্মত প্রক্ষেপণ তৈরি করে তার ভিত্তিতে এই বাজেটটাকে তৈরি করা। তাহলে কি ধরনের আমরা ম্যাক্রো ইকোনমিক পলিসির কথা বলছি? আমরা যেটা বলছি সেটা হলো যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হবে আমাদের জন্য সেটা হলো আমাদের যেই রেভিনিউ মোবিলাইজেশন আছে সেই জায়গাটাতে আমাদের একটা গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যেই ধরনের সম্পদ আমরা তৈরি করব সেই ধরনের সম্পদ তৈরি করার ক্ষেত্রে আমাদের জন্য অর্থায়নের প্রয়োজন হবে। এবং একই সাথে যেটা আমরা চিন্তা করছি সেটা হলো যে আমাদের যেই মূল নীতিটা হবে সামষ্টিক অর্থনীতি সেটা একটা সম্প্রসারণমূলক ভাবে হতে হবে। আমরা গত কয়েক বছর ধরেই দেখেছি যে বাংলাদেশের অর্থনীতিতে বাজেট ঘাটতি 5% স্থির করা হলো, এর থেকে বেশি হচ্ছিল না। কিন্তু গত অর্থ বছরের কথা বলি বা এই অর্থ বছরের কথা যদি আমরা বলি, যে ধরনের প্রক্ষেপণ আসছে তাতে এই অবস্থাটা আর নেই, এটা 5%-এর উপরে যাবে। সামনের অর্থ বছরে আমরা মনে করছি যে এই ধরনের 5%-এর ভিতরে থাকাটার প্রয়োজন নেই, আমাদের অধিকতর সম্প্রসারণের ভিতরে যেতে হবে। আমাদের আরো বেশি এই সময়টাতে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আমাদের আরো বেশি ব্যয়, সরকারি ব্যয় করতে হবে, যেটা হয়তো পুরোপুরি আমরা আমাদের যে সম্পদ আছে সেটা থেকে করতে পারবো না। ফলে এই বাজেট ঘাটতি যদি কিছুটা বাড়েও সেটাও অনেক চিন্তার কিছু নেই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইকোনমিক্স পত্রিকায় যে একটি রিপোর্ট এসেছে সেটা আপনারা সবাই কভার করে দেন। সেই জায়গাটায় বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতিতে এখন পর্যন্ত যে ঋণের বোঝা যেটা আছে সেটা অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের ভালো আছে এবং সেই যে স্পেসটা আছে এই পলিসি স্পেসটাকে আমাদের কাজে লাগানো উচিত। এবং সেই দিক থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন যে জায়গাটায় আমরা মনোযোগ দিতে চাই সেই জায়গাটাতে যেন আমরা প্রাধিকারগুলো জায়গাতে আমরা যেন সরকারি ব্যয়গুলোকে আমরা নিয়ে যেতে পারি। দ্বিতীয় যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে এই পরিস্থিতিতে সরকারও হয়তো একভাবে সম্প্রসারণমূলক নীতির কথা ভাবছেন, যেটা ঠিক আছে। এবং একই সাথে আমরা যেটা বারবার মনোযোগ দিয়ে বলতে পারছি সেটা হলো যে জায়গায় আমাদের সরকারি ব্যয়গুলো আর একটু ধীরে করা যায় সেই জায়গাটাতে আমাদের একটা মনোযোগ দেওয়ার দরকার আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো আর এছাড়া আমরা যেটা বলছি সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতির জন্য বাজেট ডেফিসিটের ক্ষেত্রে স্বাস্থ্য খাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই স্বাস্থ্য খাতের গুরুত্বটা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে হলো যে বর্তমান সময়ে আমরা কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য খাতের যেই ধরনের ব্যয় দরকার সেই ধরনের ব্যয় করবার ক্ষেত্রে কিন্তু সরকারের পেছপা হওয়ার সুযোগ নেই। অর্থাৎ এক্ষেত্রে যেই ধরনের চিকিৎসা ব্যয় আছে বা যেই ধরনের সুরক্ষা ব্যয় আছে এটা সরকারেরকেই এই দায়িত্বটা নিতে হবে। এটা আমরা ব্যক্তি খাতের উপরেও আসলে ছেড়ে দেওয়ার আমাদের সুযোগ নেই। ফলে সেই জায়গাটাতে আমাদের অধিকতর গুরুত্ব আসতে হবে। আর তৃতীয় যে জায়গাটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি সেটা হলো ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মনোযোগ দিতে হবে যে আমরা বিদেশি উৎস থেকে যেই ধরনের
ফাইন্যান্সিং চ্যানেলগুলো আসবে সেই জায়গা থেকে আমরা যেন সর্বোচ্চ অর্থায়ন পেতে পারি, সেই জায়গাটায় সরকারের মনোযোগী থাকতে হবে। এখন পর্যন্ত আমাদের যেই পরিস্থিতি আছে তাতে মাল্টিল্যাটারাল অনেকগুলো অর্গানাইজেশন এগিয়ে এসছেন এবং বাংলাদেশ সরকারের সাথে কিছু কিছু জায়গায় চুক্তিও হয়েছে, যেটা অত্যন্ত আমি মনে করি ইতিবাচক একটি দিক। এবং একই সাথে আমরা দেখেছি যে G20-র সাম্প্রতিক সময়েও সিদ্ধান্ত নিয়েছেন তারা যে তারাও এই ধরনের জায়গায় অর্থায়ন করবেন। এই নতুন নতুন অর্থায়নের জন্য বাংলাদেশকে অবশ্যই যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিতে হবে যেন আমরা দ্রুত এবং সর্বোচ্চ পরিমাণ অর্থায়ন এখান থেকে পাই, কারণ সারা পৃথিবীতে কিন্তু এক ধরনের প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে, ফলে বাংলাদেশকেও তার যে প্রয়োজনটা আছে এটা যথেষ্টভাবে সেখানে তুলে ধরার প্রয়োজন আছে। আমরা এখন সুনির্দিষ্ট বাজেট প্রস্তাবনার দিকে যাচ্ছি। প্রথমেই আমরা রেভিনিউ মোবিলাইজেশনের কথা বলবো, যে আমাদের আভ্যন্তরীণ উৎস থেকে আমরা যে কর এবং রাজস্ব আহরণ করি সেই জায়গাটায় আমাদের কোন জায়গাটায় মনোযোগ দিতে হবে। আমরা চারটি বিষয়ের কথা বলছি। একটা হলো, প্রথম হলো যে আমরা যেই লক্ষ্যমাত্রাটা আমরা যে নির্দিষ্ট করব সেটা যেন যথেষ্ট বাস্তবসম্মত হয়, কারণ বাস্তবসম্মত যদি আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে না পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে আমরা আমাদের সরকারি ব্যয়ের প্রাধিকারগুলো ঠিক মতো করতে পারি না, এবং যদি সম্পদ না আসে তখন আমাদের সব জায়গাতেই কিন্তু সরকারি ব্যয় কমিয়ে আনতে হয়। কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটা আরো বেশি সুযোগ থাকবে না, কারণ হলো এই জায়গাটাতে আমাদের কিছু কিছু খাত থাকবে যেখানে আমরা সরকারি ব্যয় কমাতে চাই না, ফলে সেই জায়গাটায় আমাদের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আরো অনেক বেশি সাবধানী হওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে যেহেতু এই ধরনের পরিস্থিতিতে আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো জায়গাগুলোতে যাব, সেহেতু আমাদের কিন্তু খুব বেশি জায়গায় করের হার বাড়ানোর সুযোগ খুব একটা নাই। ফলে সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হবে যে আমরা এই কর আহরণের ক্ষেত্রে কর ফাঁকিটা রোধ করতে পারছি কিনা, আর সেইটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হবে। এবং তৃতীয় জায়গা আমরা যেটা বলছি যে আমাদের যে এটার জন্য যে মনিটরিং বা এনফোর্সমেন্ট মেকানিজম যেটা লাগবে সেই জায়গাটা আমাদের গুরুত্ব দেওয়া। এবং চতুর্থ জায়গা আমরা যেটা বলছি যে প্রাধিকার দিতে হবে আমাদের যে সংস্কার কর্মসূচিগুলো চলছিল সেগুলোকে সম্পন্ন করা, এবং যেই ধরনের মধ্যবর্তী আমরা সংস্কার কর্মসূচি গিয়েছিলাম সেই জায়গা থেকে পিছিয়ে থাকবারও দরকার আর নেই। আসলে আমাদের সেই প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে, আমাদের ফোকাসটা যেন সেখান থেকে বের হয়ে না আসতে পারি। বাংলাদেশের অর্থনীতিতে কোভিড-19 মোকাবেলায় সরকার আরো যেই সম্প্রসারণমূলক সাহায্য দিতে পারতেন সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সীমিত হয়ে যাচ্ছে, কারণ আমাদের দেশে সম্পদের একটা অভাব আছে এবং আমরা যেহেতু কর এবং রাজস্ব আহরণ করতে পারি নাই যথেষ্ট, সেই জায়গাটাতে আমাদের সীমাবদ্ধতা কিন্তু উঠে এসছে। সেই দিক থেকে বিবেচনা আমরা কিছু কিছু জায়গায় বলছি যে কোন জায়গাটা গুরুত্ব দিতে হবে। একটা বড় জায়গা আমরা বলছি যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ যেন ঠিক থাকে, সেটা যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। সেহেতু সেই জায়গাটাতে যেখানে প্রয়োজন আছে ফুড আইটেম গুলো বা অন্যান্য আইটেম গুলোর ভিতরে সেইখানে কর যেই আমদানির ক্ষেত্রে করের হার কমিয়ে আনার দরকার আছে কিন্তু সেই জায়গাটা ভালো করে দেখা উচিত, এবং সেই জায়গাটাতে আমাদের ফ্যাসিলিটেশন করতে হবে যেন সেটা সরবরাহ পরিস্থিতি ঠিক থাকে। দ্বিতীয় আমরা যেটা বলছি যে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্থানীয়ভাবে আমাদের যে দেশের ভিতরে আভ্যন্তরীণ চাহিদা আছে সেইটাকে যেন আমরা চাঙ্গা রাখতে পারি, কারণ বিশ্বের যে চাহিদা সেটা যথেষ্ট পরিমাণ খুব দ্রুত চাঙ্গা হবে বলে আমরা মনে করছি না। ফলে দেশের ভিতরের অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে চাই তাহলে সাধারণ মানুষ যারা আছেন নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র মানুষ আছেন তাদের কাছে অর্থ পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে ব্যক্তি খাতে যে আয়কর আছে সেটার সীমাটা বাড়ানোর সুযোগ আছে। আর গত ৩ বছরে এটা বাড়ানো হয়নি, এটা ২.৫ লক্ষ টাকা থেকে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে, এবং সেক্ষেত্রে করের হারও এখন যেভাবে আছে ১০, ১৫, ২০% সেটার ক্ষেত্রে একটা ৫%-এর এটা কমিয়ে আনতে পারে আগামী ২ বছরের জন্য। সেইটা একটা জায়গা আছে। দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে আমরা সাম্প্রতিক সময় প্রচুর কর প্রণোদনা দিয়েছি, যথেচ্ছভাবে দিয়েছি, যেটা কিন্তু পরিশেষে আমাদের যে সম্পদ আহরণ সেটার উপর একটা চাপ প্রয়োগ করেছে। এইটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এখন সাবধানী হতে হবে, এবং যেই ধরনের সার্বিক প্রণোদনা বিভিন্ন জায়গায় প্যাকেজ আসছে সেটার সাথে সমন্বয় করে এই ধরনের প্রণোদনাকে নির্দিষ্ট করতে হবে। যেমন যদি আমরা বলছি যে যেহেতু আমরা একটা বড় জায়গায় আমরা ঋণের ক্ষেত্রে মনিটারি সাপোর্টের ক্ষেত্রে আমরা দিচ্ছি বড় ব্যবসাগুলোকে,
কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের সাবধানী হতে হবে। এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কি ধরনের চাপ আসবে আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ক্ষেত্রে সেটাকে বিবেচনায় নিতে হবে। এবং সেইটা যদি আপনি বিবেচনায় নেন, সেইটার সরকারি ব্যয়ের যেই পরিমাণ প্রয়োজন এখন যেভাবে আছে, সেইটাকে যদি আপনারা বিবেচনায় নেন, তাহলে আমরা বলবো যে বর্তমানে কর্পোরেট হার না কমানোটাই ভালো হবে। একই সাথে আমরা যেটা বলেছি সেটা হলো সার্বিকভাবে আমাদের অর্থনীতির ভিতরে কর ফাঁকি দেওয়া এবং মুদ্রা পাচার এটাকে বন্ধ করার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে হবে। এটার জন্য সরকারের অনেকগুলো যে পরিকল্পনা রয়েছে সেগুলোর বাস্তবায়নটা দরকার। তেমনি যেই ধরনের ভ্যাট আইনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আমাদের যেই ইএফডি মেশিন গুলো আনার ক্ষেত্রে এখনো পর্যন্ত বা ইনস্টলেশনের ক্ষেত্রে যে জায়গায় আমরা পিছিয়ে আছি, এই জায়গাটাতে আমাদের গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতে হবে। কারণ আমাদের কর ফাঁকি রোধের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ভ্যাট আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সর্বশেষ যেটা বলছি সেটা হলো অবশ্যই আমরা দেখতে চাই যে আগামী অর্থ বছরে কোনো ধরনের কালো টাকা সাদা করার যেন কোনো ধরনের ব্যবস্থা না থাকে। এটা সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতির জন্য কোনো ধরনের সুফল বয়ে আনে না এবং এটা আমাদের আর কন্টিনিউ করা উচিত হবে না, বিশেষত যেই সময় আমরা অর্থনৈতিক এই ধরনের পরিস্থিতির ভিতরে আছি। আমি সরকারি ব্যয় যাওয়ার আগে খুব সংক্ষেপে আমরা বাজেটের ঘাটতি অর্থায়নটা কিভাবে আসবে সম্পদের জায়গাটা আরেকটু ভাবে বলছি। একটা বড় জায়গা হলো যে আমরা যেটা বলছি যে আমাদের বিদেশি উৎসগুলোকে আমাদের দেখতে হবে, এটা আমি বলেছি। সেই জায়গাটা আরেকবার পুনর্বার বলছি যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হবে। দ্বিতীয় জায়গা আমরা যেটা বলছি যে নিঃসন্দেহে ব্যাংকের উপর একটা চাপ থেকে চাপ কমানোর ব্যাপার আছে। একই সাথে আমাদের এই ধরনের ঝুঁকির ভিতরে, এই ধরনের পরিস্থিতির ভিতরে যেই সুযোগগুলো আছে সেইটা কাজে লাগাতে হবে। যেমন আমরা নিশ্চিতভাবেই দেখছি যে আগামী কয়েক বছর কিন্তু আমাদের তেলের দামটা আন্তর্জাতিক বাজারে অনেক কম থাকবে। এর থেকে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা বড় লাভ করবার সুযোগ আছে, এখান থেকে একটা বড় সেভিংস হবে। এই ধরনের সেভিংস কে আমাদের এই অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে, সরকারি ব্যয়ের ক্ষেত্রে, সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে এই অর্থটা পৌঁছে দেওয়ার জন্য এই চ্যানেলটা ব্যবহার করা উচিত। সেই জায়গা থেকে যেই আমাদের সেভিংসটা হবে এইটাকে আমরা ওই ধরনের জায়গাকে যেন ব্যয় করতে পারি, সেই জায়গাটা আমাদের মনোযোগী হতে হবে। পাবলিক এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, সরকারি ব্যয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে যেই ধরনের জায়গা আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচাইতে কঠিন জায়গা এটা সরকারের জন্য, যে সরকার কিভাবে এটা নিশ্চিত করবেন যে অনুন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে যে যে জায়গায় এক ধরনের অতখানি প্রয়োজন নেই বা যে অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে কিভাবে কমিয়ে আনতে পারে। আমরা কিছু কিছু জায়গা বলছি, যেমন বিদেশে ট্রাভেলের ক্ষেত্রে, নতুন ধরনের সম্পদ কেনার ক্ষেত্রে সরকারের শেয়ার মার্কেটে তারা বিনিয়োগের ক্ষেত্রে, অথবা স্টেট ওন যে বিভিন্ন কোম্পানিগুলো আছে অথবা ব্যাংকগুলো আছে সেইটার রিক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে সরকারকে সংযত আচরণ করতে হবে। এই ধরনের জায়গার চাইতে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে যে যে জায়গাটাতে ব্যয়গুলো এখন বেশি দরকার। দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে অনেক জায়গায় হয়তো প্রণোদনা দেওয়া হবে, যেমন এই অর্থ বছরে আমরা দেখেছি যে আমাদের যে এক্সপোর্ট খাত বা রেমিটেন্সের জন্য যেই ধরনের অর্থ রাখা হয়েছিল তার থেকে হয়তো কিছুটা কম দরকার হবে। এই অর্থগুলোকে চ্যানেল করার ক্ষেত্রে আসলে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে যে এই ধরনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা এই যে আমাদের কিছুটা সেভিংস হলো সেটাকে আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, আমরা এডিপির ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের খুবই মনোযোগ দিয়ে আমাদের প্রজেক্ট বাছাই করা উচিত যে কোন ধরনের প্রজেক্টে আমরা অর্থ ছাড়টা এটা কন্টিনিউ রাখবো, কোন কোন জায়গায় আমরা এটাকে বন্ধ করতে পারি। যেই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আমরা বলছি যে সেক্টরের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা বলবো স্বাস্থ্য খাত, আমাদের কৃষি খাত, আমাদের সোশ্যাল প্রোটেকশন, আমাদের যেখানে আমাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে সেই ধরনের খাতগুলোকে আমাদের বেশি অগ্রাধিকার দিয়ে সামনের দিকে আনতে হবে। আমাদের যেই প্রজেক্টগুলো শেষের দিকে আছে সেই জায়গাটাতে আমাদের অর্থায়নটা করতে হবে। বিদেশি অর্থায়ন যেখানে আছে তার সাথে আপনারা অর্থায়ন করবেন, কিন্তু যেই জায়গায় আমাদের একটা বড় অংশই আছে দেখবেন যে আপনার প্রজেক্টের যেগুলো আমাদের দেশি অর্থের ভিতরে হয় এবং যেগুলো খুবই একেবারেই প্রারম্ভিক পর্যায়ের আছে, সেই প্রজেক্টগুলোকে আমাদের এখনই বাস্তবায়ন করার প্রয়োজন আছে কিনা সেই জায়গাটা আমাদের পুনর্বিবেচনা করা উচিত। আমাদের নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কোন জায়গাটায় আমরা
গভীর মনোযোগ দিব এবং সেটা আমাদের এখনই খুব জরুরি দরকার আছে কিনা। আমাদের অবশ্যই আগামী ১ বছরে এই বিষয়ে একটা সাবধানী অবস্থান রাখতে হবে। আমি কিছু খাত ভিত্তিক ভাবে আমরা যেটা বলছি, খাত ভিত্তিক ভাবে আমাদের জন্য সবচাইতে আমরা বলেছি যে একটা জায়গা থাকবে হলো যে আমরা কিভাবে সামাজিক সুরক্ষা দিতে পারি। সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে গত এই অর্থ বছরে আমাদের এটার হয়তো বরাদ্দ বেড়েছিল, কিন্তু সার্বিকভাবে আমাদের যে মধ্যবর্তী যে লক্ষ্যগুলো ছিল সেগুলো থেকে আমরা অনেকখানি পিছিয়ে আছি। সিপিডি থেকে আমরা যেটা বলেছিলাম যে এই ধরনের আমরা যেই প্রস্তাবনাটা বলছি যে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে খুলে দেওয়ার জন্য যে সাবধানী পদক্ষেপের কথা বলছি, সেটার সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ হলো যে নিম্ন আয়ের মানুষ যারা আছেন, এটা শুধুমাত্র আমি গরিব দরিদ্রদের কথা বলছি না, যারা হয়তো দারিদ্র সীমার নিচে ছিলেন না কিন্তু তাদের আয়ের পথ এখন বন্ধ আছে, সেই ধরনের মানুষকে আমরা যথেষ্ট পরিমাণ নগদ প্রণোদনা বা খাদ্য সহায়তা পৌঁছে দিতে পারছি কিনা। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে একটা ব্যাপক পরিসরের একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা পরিকল্পনার কথা আমরা বলেছিলাম। আমরা এখনো মনে করি যে এই পরিকল্পনাটার দরকার আছে। এটা সাধারণ মানুষকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ফেরত আনার ক্ষেত্রে একটা বড় অংশই আছেন যারা স্বনির্ভর, তাদের ছোট ছোট পুঁজি আছে, তাদের জন্য এই ধরনের একটি পরিকল্পনা করা উচিত। সরকার একভাবে চিন্তা করছেন ২-২.৫ হাজার টাকার মতো করে দিবেন, এডিপির সাথে এক ধরনের চুক্তি হয়েছে। আমরা মনে করি যে এটাকে আরো ব্যাপক হারে বাস্তবায়নের সুযোগ আছে। এটাকে প্রায় ১,৯০,০০,০০০ পরিবারের কাছে নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং ৮,০০০ টাকা করে যদি আমরা ২ মাস দিতে পারি, এটা আমার আভ্যন্তরীণ চাহিদা তৈরি করবে। এটা সেই মানুষগুলোকে এখন কিছুটা ঘরে থেকে এই ধরনের প্রাদুর্ভাবকে মোকাবেলার জন্য শক্তি দিবে এবং সেই সাথে তারা যখন অর্থনৈতিক পুনরুদ্ধার হবে, তারা একটা পুঁজি নিয়ে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা নতুন করে নামতে পারবেন উদ্যমে। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় যেটা বলছি জায়গা, সেটা হলো যে স্বাস্থ্য খাতের কথা যদি আমি বলি, তাহলে স্বাস্থ্য খাতের জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের যে এখন ইমার্জেন্সি যেই খরচগুলো আছে সেই জায়গাটাতে আমাদের কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রে সেটার জন্য আমাদের যেন যথেষ্ট পরিমাণ বরাদ্দ থাকে। আমাদের এটা অবশ্যই চিন্তা করা উচিত না যে এখন আমাদের এই খাতে কি পরিমাণ ব্যয় করতে হবে। আমাদের অন্যান্য জায়গা থেকে প্রাধিকার এই জায়গাটায় আনতে হবে। আমাদের অক্সিজেনের জন্য যেই ধরনের মেডিসিন দরকার হচ্ছে, যেই ধরনের সরঞ্জাম দরকার হচ্ছে ডাক্তারদের, রোগীদের, সেই জায়গাটায় আমাদের অবশ্যই অর্থের জন্য আমরা পাবো না, এই ধরনের পরিস্থিতির কথা আমরা শুনতে চাচ্ছি না। আমরা মনে করি যে একই সাথে যেই ধরনের সহায়তা দেওয়া উচিত যে আমাদের ঔষধ তৈরির ক্ষেত্রে, আমাদের হেলথ সার্ভিসেস গুলো বাড়ানোর ক্ষেত্রে এবং সেটা বাজেটের বর্তমান কাঠামোর বাইরে গিয়েও আরেকটু ফ্লেক্সিবলি এটাকে দেখার দরকার আছে বলে আমরা মনে করি। দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে ইমার্জেন্সি হেলথ ফ্যাসিলিটি গুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের যদি বাজেট দরকার হয়, সেই জায়গাটা থেকে আমাদের দেওয়া উচিত এবং এই ক্ষেত্রে আমাদের যে জায়গায় হেলথ ইকুইপমেন্টস এ আমদানির ক্ষেত্রে কর পরিহার করার সুযোগ আছে, সেই জায়গাটাতে অবশ্যই ভালো করে বিবেচনা করে কর পরিহার করা উচিত। আমরা দেখেছি যে সরকার সরকারি হাসপাতালগুলোতে যে যারা কাজ করছেন ডাক্তার, নার্স এবং যারা সাপোর্ট স্টাফ আছেন তাদের জন্য এক ধরনের প্রণোদনা দিয়েছেন। আমরা মনে করি যে যারা প্রাইভেট সেক্টর বা হাসপাতালগুলোতে কাজ করছেন এই ধরনের ক্ষেত্রে তাদের জন্য একটা প্রণোদনার দরকার আছে এবং যেই হসপিটালগুলো কোভিড-১৯ মোকাবেলায় এগিয়ে এসছেন, তারা তাদের ফ্যাসিলিটি গুলো ব্যবহার করতে দিচ্ছেন, তাদের জন্য এক ধরনের ট্যাক্স ব্রেক দেওয়া উচিত, তাদের এই ক্ষেত্রে উৎসাহ দেওয়া উচিত এবং এক্ষেত্রে তাদের খরচ কমানো উচিত। তৃতীয় যে জায়গাটা আমরা বলছি গুরুত্বপূর্ণ, সেটা আমরা মনে করি কৃষি। কৃষির ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তুলে আনা হয়েছে। এগ্রিকালচার সেক্টরের জন্য আমরা মনে করি যে আমাদের যথেষ্ট পরিমাণ বাজেট রাখতে হবে এটার যে নীতি সহায়তা আছে সেটা দেওয়ার ক্ষেত্রে এবং একই সাথে আমাদের যে প্রকিউরমেন্ট আছে পাবলিক স্টক হোল্ডিং এর এটাও আমাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমাদের যথেষ্ট পরিমাণ বরাদ্দ দিতে হবে এবং একই সাথে আমাদের এগ্রিকালচার সেক্টরের এবং এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা মনে করি যে এখানে অন্তত পক্ষে বাজেটে ৩% এখানে এটা আসতেই পারে। এটা সাম্প্রতিক সময়ে ৩%-এর নিচেও এটা চলে এসছে এবং এটা বড় পরিসরে আমাদের শুধুমাত্র ক্রপ সেক্টর না, তার বাইরে অন্যান্য যে সেক্টর গুলো আছে সেই জায়গাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে প্রপার ইউটিলাইজেশন হয় না, তা এগ্রিকালচারের ক্ষেত্রে যেই সাবসিডি বাজেট রাখা হয় ৯,০০০ কোটি টাকা করে রাখা হয়, এটা এত টাকা খরচ হয় না। এটা কোনো ক্ষেত্রে ৪-৫ হাজার কোটি টাকার ভেতরে এটা খরচ হচ্ছে
আমরা মনে করি যে এই যে অ্যাডিশনাল যে টাকাগুলো আছে এইটাকে এই বছরে অবশ্যই এমন ভাবে ডিজাইন করতে হবে যেন এটার ব্যবহারে আমরা আরো বড় পরিসরে কৃষি খাতে এটার সুযোগ থাকে। সেই জায়গাটাতে একটা গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। আমরা সিপিডি থেকে একটা হিসাব করেছি যে কি পরিমাণ আমাদের চাল এবং গম এবং এটার প্রকিউরমেন্টের জন্য আমাদের রাখা উচিত। আমরা মনে করি যে এটা প্রায় 6,500 কোটি টাকার মতো এই খাতে বরাদ্দ দেওয়া উচিত। সর্বশেষ আমি ইন্ডাস্ট্রির ভিতরে বিশেষত স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছেন তাদের জন্য আমি কিছু বিশেষ বিশেষ জায়গা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা মনে করি যে একটা বড় জায়গা হবে হলো যে আমাদের যে টার্নওভার ট্যাক্সের লিমিটটা এখন 50 লাখ টাকা আছে, এটাকে আগামী বছরে 1 কোটি টাকা করে এটা এক ধরনের রিলিফ দেওয়া উচিত এসএমই গুলোকে। কারণ যারা এই টার্নওভারের ভিতরে আছেন তারা কিন্তু মূলত আসলে এই যে অর্থনৈতিক লকডাউন হয়েছে সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে রাজস্ব ব্যয় আয়ও খুব বড় অংশ না, ফলে সেদিক থেকে আমাদের যে কর হারানোর ভয়টা এটা রিলেটিভলি কম থাকবে। আমরা আরো যেটা মনে করছি সেটা হলো 2018 এবং 19 সালে যারা ক্ষতি হয়েছে, যাদের লস ছিল, তাদের এটাকে ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ এটা দেওয়া উচিত সামনের বছরগুলোতেও। এইটা 2021 সাল পর্যন্ত দেওয়া উচিত। যে কর প্রদানের ক্ষেত্রে আমরা মনে করি যে ইনস্টলমেন্টের মাধ্যমে এটাকে আরো দেওয়ার ক্ষেত্রে প্রচারণাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে আসতে হবে। সবচাইতে বড় জায়গা যেটা আছে সেটা হলো যে স্টিমুলাস প্যাকেজ গুলো আছে, সেই স্টিমুলাস প্যাকেজের বাস্তবায়ন নিয়ে এখনই অনেক আলোচনা হচ্ছে এবং এটা খুবই ভালো যে এটার বাস্তবায়নটা কিভাবে সর্বোচ্চ সুবিধা আমাদেরকে দিতে পারে। আমরা মনে করি যে এটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে যে যারা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আছেন তারা এই ধরনের প্যাকেজ থেকে যেন সুবিধাটা নিতে পারেন, এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের টাইমলি ডেলিভারিটা দিতে পারছেন কিনা এটা যেন সহজতর ভাবে করা যায়, ব্যাংকে গিয়ে যেন তারা খুব দ্রুত এটা পান, সেই বিষয়টায় আমরা আরো বেশি মনোযোগ দেওয়ার কথা বলছি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমরা নিঃসন্দেহে যেটা আমি বলছিলাম যে অনেকগুলো জায়গায় আমাদের আরো প্রস্তাবনা আছে, সেই জায়গাগুলো হয়তো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের প্রশ্ন থাকলে আমরা উত্তর দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ তৌফিক, সুন্দর উপস্থাপনাটার জন্য। আপনারা দেখেছেন যে উপস্থাপনাটি অনেক দীর্ঘ, কিন্তু তৌফিক এটার একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছেন এবং অনেকেই এখানে প্রশ্ন করেছেন যে এই উপস্থাপনাটা আপলোড করলে সুবিধা হতো, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি এটা কিন্তু আমরা ইতিমধ্যেই আগেই আমরা সিপিডির ওয়েবসাইটে এটা আপলোড করে দিয়েছি। সুতরাং আপনারা সেখান থেকে হয়তো দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং আরো জেনে নিতে পারবেন। আমাদের সাথে অনেকেই এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 32 জন যোগ দিয়েছেন, আমরা ছাড়াও অন্য যারা আছেন 30 জনের 25 জনের উপরে নিশ্চয় হবে। তো সেখানে আপনারা যারা সাংবাদিক বন্ধু আমাদের সামনে বসে আছেন তা আচ্ছা, একজন সাজেশন দিয়েছেন যে মেইলে দেওয়ার প্রস্তাব। আচ্ছা, এটা তো আমরা দিয়েছি এবং সেটা আপনারা ধন্যবাদ দিয়েছেন, দেওয়া হয়েছে। জি, দেওয়া হয়েছে। একই সাথে আপনারা জুমের কমেন্ট বক্সেও দেখবেন যে লিংক গুলো দেওয়া আছে। হ্যাঁ, জুমের কমেন্ট বক্সে সেখান থেকে আমি পড়ছি যে সেখানে লিংকও দেওয়া হয়েছে ইতিমধ্যে, এটা উপস্থাপনার শুরুতেই, এবং আপনাদেরকে মেইল করেও পাঠানো হয়েছে। সুতরাং এটা যাতে আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনাদের রিপোর্টিং এর জন্য। তো এখন আমাদের সামনে যারা আছেন সাংবাদিক বন্ধু এবং ভাই বোনেরা যারা আছেন, তারা আপনাদের সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে সেগুলি করেন। তাহলে আমাদের আরো যারা রিসার্চার আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের ডিস্টিংগুইশ ফেলো এবং রিসার্চ ডিরেক্টর তারাও আছেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অভ্র। জি ম্যাডাম, সাংবাদিক যারা উপস্থিত আছেন আপনারা কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। একটু নামটা বলে পরিচয়টা দিয়ে তারপর। হ্যাঁ জি। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই যোগ দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, আমি জাকির হোসেন, আমি সমকালে
আমি যেটা জানতে চাই যে কারেন্ট ফিসকাল ইয়ারের তো বাজেট সরকারি ব্যয়ের একটা ফিগার তো আপনারা জানেনই, আপনারা পরবর্তী অর্থ বছরের জন্য সরকারি ব্যয় হ্যাঁ এর থেকে কি কমানোর প্রস্তাব করছেন, নাকি যদি আপনারা কোনো ফিগার বলতে চান যে বাজেট ব্যয়টা এরকম হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে এবার তো আসলে স্বাস্থ্য খাতের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এক্ষেত্রেও আপনারা কোনো পরিমাণ বলবেন কিনা যে জিডিপির এত শতাংশ হওয়া উচিত, কিংবা আপনার টোটাল অঙ্কটা এমন হওয়া উচিত, বাজেটের এত শতাংশ হওয়া উচিত, এরকম বলবেন। থ্যাংক ইউ। জি, আরো কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে নিই, তারপরে একসাথে উত্তর দেওয়া যেতে পারে। জি, হ্যালো। জি বলেন, শুনতে পাচ্ছি। জি, আমি আব্বাস উদ্দিন নয়ন, আমি দা বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আচ্ছা জি, আমি মেইনলি রেভিনিউ বিষয়টা নিয়ে বলি। এই বছর তো করোনার সময়টা আপনারা অধিকাংশ ক্ষেত্রেই প্রস্তাব দিয়েছেন যে সরকার যেন মানুষের উপর ট্যাক্স বার্ডেনটা কমায়, কিন্তু সরকার এরই মধ্যে রেভিনিউর যে প্রজেকশন করেছে আগামী ফিসক্যাল ইয়ারের জন্য, সেখানে সরকার 10% রেভিনিউ বৃদ্ধির একটা প্রস্তাব দিয়েছে। সেখানে মেইনলি ইনডাইরেক্ট ট্যাক্সটা বেশি বাড়াচ্ছে সরকার। ইনডাইরেক্ট ট্যাক্সটা এই বছর যা ছিল টার্গেট, তার চেয়ে প্রায় 20,000 কোটি টাকা বাড়ছে টার্গেট। আগামী অর্থ বছরের জন্য ইনডাইরেক্ট ট্যাক্স থেকেই 2,87,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা বাড়ছে এবং হইলো আদায়ের বেশি প্রাক্কলন করা হচ্ছে, সেটা মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে কেমন পড়বে, যেহেতু ইনডাইরেক্ট ট্যাক্সটা সবার কাছ থেকে সমানভাবে আদায় করা হয়। এটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি আপনাদের পর্যবেক্ষণ। জি, আমার নাম সুশান্ত সিনহা, আমি যমুনা টেলিভিশনে আছি। সুশান্ত বলেন। যে প্রশ্নটি এসেছে যে এবার যে খাতগুলোর উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, তার মধ্যে দুটো অ্যাড্রেস হয়েছে, একটা হচ্ছে স্বাস্থ্য এবং কৃষি খাত, আরেকটি হচ্ছে যে প্রবাসী, আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে যে সবচেয়ে বড় যে যোগান আসছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেটিতে শর্টফল হবে, ইতিমধ্যে হয়েছে। সেই বিষয়ে সিপিডির সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকবে কিনা? এই যেহেতু প্রায় 5 থেকে 6 লাখ, কেউ কেউ বছর 10 লাখ প্রবাসীকে ফেরত আসতে হবে অবৈধদেরকে, এই খাতের জন্য সরকারের সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব থাকা উচিত কিনা, সিপিডি কি মনে করে? আচ্ছা আচ্ছা, আমি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি উত্তরগুলো, আপনারা পরবর্তী পর্যায়ে বলবেন, আমি অনুরোধ করব। একটা শুধু আমি ছোট একটা বলে নিচ্ছি, স্বাস্থ্য খাতের বিষয়টা, আপনারা যে বরাদ্দের কথা বলেছেন ইত্যাদি এবং কত টার্গেট হওয়া উচিত, সেই হিসাবটা সরকারের ব্যয় কিভাবে কমানো উচিত ইত্যাদি, সেটার হিসাবটা আমরা এক্স্যাক্টলি হিসাব করি নাই, কিন্তু আমরা বলেছি কোথায় কোথায় কমানোর সুযোগ আছে, সেটা বিস্তারিত আরো বলবেন আমাদের অন্য রিসার্চাররা। স্বাস্থ্য খাতের ব্যাপারে একটা যে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের যে নিজস্ব টার্গেট, যেটা আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতের জন্য লক্ষ্যমাত্রা দেওয়া ছিল যে জিডিপির 1.12% বাড়াতে হবে, সেটাই কিন্তু আমরা পূরণ করতে পারিনি। সুতরাং এটা তো 1.1%ই কিন্তু কম অন্যান্য দেশের তুলনায়। আমাদের প্রতিবেশী দেশে ভারতে 2% মতো জিডিপির, তো সেখানেও কিন্তু সমস্যা হচ্ছে এবং আমাদের নিজস্ব টার্গেট গুলা এই লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারিনি। সুতরাং অন্তত পক্ষে যেই টার্গেটটা আমাদের নীতি মালায় রয়েছে সেটা পূরণ করা। কিন্তু আবার আরেকটা বিষয় হচ্ছে যে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দটাই একটা বিষয় না। আমরা তো দেখেছি যে বরাদ্দ থাকা সত্ত্বেও উন্নত দেশগুলোতে, যুক্তরাষ্ট্রে কি দেখছি, বরাদ্দ থাকার পরেও যখন কোনো ক্রাইসিস আসে তখন কিন্তু সেখানে ম্যানেজমেন্টটা একটা বিরাট সমস্যা হয়ে দেখা দেয় এবং ঠিক সময়ে সঠিক পদক্ষেপটা না নিলে সেটার রোগের বিস্তার যেগুলো আমাদের হাতে নাই সেগুলো কেমন হয় সেটা তো আমরা উন্নত বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখছি। সুতরাং একদিকে বরাদ্দ, অন্যদিকে হচ্ছে স্বাস্থ্য খাতের সার্বিক ব্যবস্থাপনা, সেটার কিন্তু একটা প্রয়োজন। তো অবশ্যই স্বাস্থ্য খাতের বরাদ্দটা বাড়াতে হবে। আমরা তো মনে করি অন্ততপক্ষে এটা 2% মধ্যে রাখা উচিত সেটা, এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হচ্ছে, সেখানেও এটার লক্ষ্যমাত্রা বাড়ানো উচিত। এবং এই বাজেটে, সামনের বাজেটে কতখানি থাকবে, 1%-এর মধ্যেও থাকবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু অন্তত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা করা উচিত। আমি বাকি কয়েকটা প্রশ্ন আছে, মুস্তাফিজ ভাইকে প্রথমে বলবো, তারপরে মুয়াজ্জেম পরবর্তী পর্যায়ে বলবেন। জি, বর্তমানে যে চলমান আমরা একটা ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছি, সেটার প্রেক্ষিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ধারাবাহিকভাবে স্বাস্থ্য খাতে
এর জন্য যে ধরনের বরাদ্দ প্রয়োজন সেটা আমরা করিনি, কিন্তু জনগণ কিন্তু তাদের বরাদ্দ করতে বাধ্য হচ্ছেন। এবং আমরা সিপিডির আগের প্রতিবেদনে বলেছিলাম যে আউট অফ পকেট যে খরচ ব্যয় স্বাস্থ্য খাতে, সেটা কিন্তু আমাদের দেশে ইভেন আমাদের দক্ষিণ এশিয়াতেও অন্যতম বেশি। সুতরাং জনগণ ব্যয় করছেন তাদের নিজেদের প্রয়োজনে, কিন্তু সরকারের যে ব্যয়, যেটা নাকি আমাদের নির্বাহী পরিচালক বললেন যে এটা 1%-এরও কম, আর যদি আমাদের রেভিনিউ এবং উন্নয়ন বাজেট মিলে আমাদের টোটাল বাজেট ধরি, তাহলে সেখানে বোধহয় এটা 5.5%-এর মতো আছে, 10,000 কোটি টাকা। তো এটা অবশ্যই বাড়াতে হবে। আমার মনে হয় যে বর্তমান যে কোভিডের মোকাবেলা আমাদের করতে হচ্ছে, এটা আমাদের শতকরা 2 ভাগের কাছাকাছি নিয়ে যাওয়া প্রয়োজন বলে আমার মনে হয়, এবং এটাকে ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ। তবে এটা কেবলমাত্র এটা ব্যয়ের দিক থেকে দেখলে হবে না, এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোন জায়গাগুলোতে ব্যবহৃত হচ্ছে, ঝুঁকি কমানোর জায়গাগুলোতে ব্যবহারের যে প্রয়োজন, সেটা এবার আমরা আরো ভালোভাবে দেখলাম। সুতরাং এটা কেবলমাত্র টাকার ব্যাপার না, এটা হলো যে কোন খাতগুলোতে এটা করা হবে। আমরা দেখেছি যে মেডিকেল এই যে টেকনিশিয়ান যারা টেকনোলজিস্ট, তাদেরকে 2013 সালের পরে সেখানে কোনো ধরনের নিয়োগ দেয়া হয়নি। এখন সরকার জরুরি ভিত্তিতে বেশ কিছু নিয়োগ যাচ্ছেন, কিন্তু এখানে তো একটা এক্সপার্টাইজের প্রয়োজন। সুতরাং সেগুলোতে ধারাবাহিকভাবে আসলে যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা ইপ্সিত ফল পাবো না। সুতরাং এটা কেবলমাত্র টাকার ব্যাপার না, এখানে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা, এখানে আমাদের অবকাঠামো ডেভেলপ করা, আমাদের প্রতিষেধক যেগুলো আমরা কর্মকাণ্ড সেগুলোকে ধারাবাহিকভাবে শক্তিশালী করা, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কেবলমাত্র টাকার ব্যাপার না। দ্বিতীয়ত যেটা আব্বাস বলেছেন, যে ধরনের প্রাক্কলন করা হচ্ছে, তাতে করে অপ্রত্যক্ষ করের উপরেই চাপটা বেশি হবে। এবং আপনি ঠিকই অবজার্ভ করেছেন যে অপ্রত্যক্ষ কর আমরা জানি যে সাধারণ মানুষের উপরেই বেশি পড়ে। এটা আদায় করা সহজ, এবং অনেক ক্ষেত্রেই মানুষকে বিভিন্ন ব্যয় করতে হয়, সেই ব্যয়ের উপরে যদি ট্যাক্স রাখা হয় তাহলে সেটা আদায়ও করা সহজ। কিন্তু আমরা আরেকটু কঠিনভাবে যাওয়ার কথা এবারের প্রতিবেদনে আমরা বলেছি। আপনারা দেখেছেন যে তৌফিক যে প্রতিবেদনটি আমাদের পক্ষ থেকে উপস্থাপন করলো, সেখানে কিন্তু আমরা বলেছি যে এবার কর ফাঁকি সেটা যাতে খুবই শক্ত হাতে যাতে এটা দমন করা হয়। জনগণের যে টাকা যেটা করের মাধ্যমে আসার কথা, আমরা দেখেছি যে আমাদের দেশে সেটা আসে না। এবং তৌফিক বলেছে যে ইভেন দক্ষিণ এশিয়াতেও আমাদের সর্বনিম্ন, যেটা 10%-এর কাছাকাছি, আমাদের নেপাল ভারতে 18%। এখন আমরা বারবার বলেছি যে আমার যদি আজকে 18% যদি ট্যাক্স জিডিপি থাকতো, তাহলে কিন্তু আমার হাতে অনেক শক্তিমত্তা থাকতো এ ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য। আমি এখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছি, খোলা যখন প্রয়োজন না তখনও খুলতে বাধ্য হচ্ছে। একটা বড় কারণ হলো যে আমার হাতে ওই ধরনের শক্তিমত্তা নেই, আর্থিক সক্ষমতা নেই, যে সক্ষমতা দিয়ে আমি এগুলোকে আরো কিছুদিন আমি মোকাবেলা করতে পারি। সুতরাং আমাদের যদি আমি 4টা ফেজ ধরি, যে একটা হলো স্বাস্থ্য ফেজ, তারপরে হলো স্বাস্থ্য অর্থনীতি, তারপরে হলো অর্থনীতি স্বাস্থ্য, এবং তারপরে হলো অর্থনীতি। আমি যদি এই 4টা ফেজে যদি ধরি, তাহলে এখন আমরা প্রথম ফেজে আছি, যেখানে আমার স্বাস্থ্যই হলো আমার অগ্রাধিকার, প্রাধিকার এবং অন্যতম অগ্রাধিকার। সেই জায়গায় সেই ফেজে আমি কিন্তু ঠিক মতো আমার পদক্ষেপ গ্রহণ করতে পারছি না, বিকজ হলো আমার ওই ধরনের সম্পদ নেই। সুতরাং আমরা যেটা প্রতিবেদনে তৌফিক বলেছে যে আমাদের মূল এবার লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমরা এনফোর্স করতে পারি কর ফাঁকি, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে প্রত্যক্ষ কর যেখানে দেওয়ার কথা সেটা ঠিক মতো আসছে কিনা, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। আপনারা জানেন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে গত 10 বছরে 5 লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে চলে গিয়েছে, এবং সেটা ট্রেড মিসপ্রাইসিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, বিভিন্নভাবে ট্যাক্স হেভেন, এগুলোতে চলে গেছে। তো 5 লক্ষ কোটি টাকা তো আমরা যেই প্যাকেজগুলো দিয়েছি তার 5 গুণ।
তাহলে এই টাকার একটা অংশ যদি দেশে থাকতো তাহলেও তো এটা অর্থনীতির বিভিন্ন কাজে কিন্তু আসতো এবং সরকার এটা ট্যাক্স পেতেন। সুতরাং সেখানেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা বলেছি আমাদের প্রতিবেদনে, এবং এটাও আমরা বলেছি যে এরকম একটা সময় যদি আমাদের এই যে বিভিন্ন ধরনের যে ওয়েলথ ট্যাক্স এবং ইনহেরিটেন্স ট্যাক্স এগুলো ইন্ট্রোডিউস করার কথা সরকারকে চিন্তা করার জন্য কিন্তু আমরা সুপারিশ করেছি। সুতরাং সেই সামগ্রিক প্রেক্ষাপটেই অপ্রত্যক্ষ করের উপরে বেশি চাপ দেওয়ার প্রশ্নটাকে বিবেচনা করা যেতে পারে, যেটা আমার মনে হয় যে প্রত্যক্ষ কর এবং নতুন নতুন পদক্ষেপ এবং ট্যাক্স এনফোর্সমেন্ট দিয়ে আমরা যদি করতে পারি তাহলে সেই চাপটা সরকারের কমবে। অবশ্যই সরকারের সম্পদ লাগবে এবং সেটা আমরা যদি রাস্তা না দেখাই তাহলে খালি বললে তো আর হবে না, কিন্তু রাস্তা কিন্তু আছে। হ্যাঁ, সেইটা সুশান্ত বলেছিলেন। আমি মোয়াজ্জেমকে বলবো স্বাস্থ্য কৃষি খাত প্রশ্নটি, তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে এসেছে যে আমাদের রেমিটেন্স এবং যারা ফেরত আসবেন, আমরাও খুবই কিন্তু আশঙ্কা করছি যে ট্রাভেলটা একটু ওপেন আপ করলেই লক্ষ লক্ষ অবৈধদেরকে কেবলমাত্র দেশে ফেরত পাঠানো হবে না, যারা নাকি বৈধভাবেও আছেন কিন্তু সেসব কোম্পানি এই কোভিড এর কারণে ব্যাংক্রাফট হয়ে গেছেন, তারাও কিন্তু মানুষজন ফেরত পাঠানো শুরু করবেন। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দুটো জিনিস, একটা হলো যে বড় ধরনের একটা আমাদের মাইগ্রেন্ট আমাদের যারা ভাইরা আছেন বোনরা আছেন তারা ফেরত আসতে পারেন, তাদেরকে কিভাবে আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদের জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মতো এই ধরনের প্রতিষ্ঠান দিয়ে তাদের জন্য ঋণের ব্যবস্থা কতটুকু করতে পারবো এটা সম্বন্ধে আমাদের একটা চিন্তা ভাবনা থাকা উচিত। তাদের নিজস্ব অর্থে প্রেরিত যে ফান্ড আছে সেটাকেও কিভাবে ব্যবহার করা যায়। আর যেহেতু আপনি ঠিকই বলেছেন যে গত 5 বছর যদি আমি ধরি 6 থেকে 7 লক্ষ মানুষ আমাদের শ্রমবাজার থেকে গেছেন, 1/3 আমাদের নতুন যারা আসছেন সেটা সমপরিমাণ। শ্রমবাজারের উপরেও কিন্তু তারা না যাওয়ার ফলে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। হ্যাঁ, যারা যাচ্ছেন এটা 30-35% মতো কিন্তু এটা সংখ্যাটা আমাদের শ্রমবাজারে প্রতি বছর যারা আসেন। এই যে বাড়তি চাপ এটার জন্যই আমাদের প্রস্তাবে আপনারা দেখবেন আমরা এগ্রিকালচারকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। আমার মনে হয় যে আমাদের এই কোভিড এর প্রেক্ষিতে একটা জায়গায় আমাদের অ্যাডভান্টেজ সেটা হলো যে এগ্রিকালচারের অবদান জিডিপিতে 13% হলেও কর্মসংস্থানের দিক থেকে কিন্তু রুরাল এমপ্লয়মেন্ট প্রায় 42%-এর মতো। সেই জায়গাটাতে আমাদেরকে স্ট্রেস করতে হবে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি এটার উপরে, যাতে আমরা সেখানে কর্মসংস্থান করতে পারি। আমাদের একটা প্রস্তাবও ছিল, আপনারা খেয়াল যদি থাকে, যে আমরা বলেছিলাম যে মেকানাইজেশনটাকে একটু যদি আমরা এখন বেশি উৎসাহ না দেই, ট্যাক্স ইত্যাদির মাধ্যমে, যাতে লেবার ডিসপ্লেসিং যেসব টেকনোলজি আছে যেগুলো শ্রমকে বিতরণ করে পুঁজি ঘন উৎপাদনের দিকে নিয়ে যায়, সেই ধরনের টেকনোলজির উপরেও যাতে আমরা ট্যাক্সেশন করে একটা পরিকল্পিতভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, মোয়াজ্জেম কি এখন কৃষি নিয়ে কিছু বলবেন না অন্য প্রশ্ন নিব? মোয়াজ্জেম কিছু যোগ করবেন? মাইগ্রেন্ট ওয়ার্কারের আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে, ওইটা একটু মোয়াজ্জেম ভাই যদি বলেন। যে আমরা হ্যাঁ আমি বলছি। হ্যাঁ, প্রথমত জনাব জাকির যেটা বলেছিলেন যে আমাদের দিক থেকে সরকারের এক্সপেন্ডিচার কমানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে কিনা, আমরা সংখ্যায় যাইনি, কিন্তু আমরা স্থানগুলো পরিষ্কার করে বলেছি কোন কোন জায়গাগুলোতে ব্যয় কমানো যেতে পারে। একটা হলো অনুন্নয়ন ব্যয়ের ভিতরে সরকার যে সমস্ত অন্যান্য বছরে যে কাজগুলো করে থাকেন, বিভিন্ন ধরনের বিনিয়োগ করে থাকেন, বিনিয়োগগুলো সবসময় প্রশ্নবিদ্ধ, কিন্তু সেই বিনিয়োগগুলো যাতে এই বছর না করেন
এই জন্য আমরা বলেছি যে সরকার যে পুঁজিবাজারে যে যে জিনিসটি করে থাকেন, যে বিনিয়োগটি করে থাকেন, অথবা বিভিন্ন কর্পোরেশনের যে জন্য যে অ্যাসেট কেনার যে জন্য যেখানে বিনিয়োগটি হয়, এই ধরনের বিনিয়োগগুলো থেকে সরকার এই বছর দূরে থাকতে পারেন, তাহলে সেটা হলেও কিছুটা অর্থের সাশ্রয় হবে এই জায়গাটিতে। পাশাপাশি আমরা এটাও বলেছি যে সরকার যে প্রণোদনা দিয়ে থাকেন রপ্তানিমুখী খাত এবং রেমিটেন্সের জন্য, সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের যেটি ধারণা যে আগামী অর্থ বছরে এই দুটো জায়গাতেই এই পরিমাণ অর্থের আসলে প্রয়োজন হবে না, কারণ রপ্তানির ক্ষেত্রে একটা বড় সময়ই এক ধরনের স্রোত প্রবৃদ্ধিতে যাবে, হয়তো মন্দাবস্থাও কিছুটা থাকবে কিছুকাল। রেমিটেন্সের ক্ষেত্রে নতুন লোক যাওয়া এবং যারা আছে তারা যদি ফিরে আসে, তাহলে সেখানেও আসলে বাড়তি রিসোর্সের হয়তো যেভাবে ধরা থাকে, একটা হচ্ছে 2800 কোটি টাকা আর একটা হচ্ছে 3100 কোটি টাকা, এই পরিমাণ অর্থ সেখানে হয়তো দরকার হবে না। ফলে এই জায়গা থেকেও একটা অর্থের সাশ্রয় হবে, যেটা সরকার অন্য জায়গায় ব্যয়ের সুযোগ পাবেন। এর বাইরে বিপিসির যে তেল কেনার জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই জায়গা থেকেও সরকার এখান থেকে কম মূল্যে কিনবার সুযোগ থাকার জন্য এখানেও অর্থের কিছু সাশ্রয় সরকার করতে পারবেন, যেটা অন্য জায়গায় ব্যবহারের সুযোগ হবে। এর বাইরে উন্নয়ন প্রকল্পের ভিতরে আমাদের কাছে যেটা বিভিন্ন পত্রপত্রিকা আসছে এবং আমরাও ধারাবাহিকভাবে যেটা বলছি, যে উন্নয়ন প্রকল্পগুলোর ভিতর থেকেও আসলে প্রাধিকার করার সুযোগ রয়েছে, রিপ্রায়োরিটাইজেশন করার সুযোগ রয়েছে, যে কোন ধরনের প্রকল্পগুলো থেকে আসলে আগামী অর্থ বছরে পুরো বাস্তবায়ন হবে না এবং কোন জায়গাগুলো থেকে আসলে অর্থ অন্য জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিক থেকে আমরা সুনির্দিষ্ট 4টি ক্রাইটেরিয়া বলে দিয়েছি, আপনার প্রেজেন্টেশনে দেখতে পারেন। সেই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে সরকার উন্নয়ন প্রকল্পে যে সমস্ত জায়গাগুলো কিছুটা স্রোত প্রবৃদ্ধি সম্ভব, সেই ধরনের জায়গাগুলো থেকে অর্থ দিয়ে অন্য জায়গায় সেই অর্থটি ব্যবহার করার চিন্তা করতে পারেন। রেমিটেন্সের ব্যাপারে শুধু ছোট্ট করে যে জিনিসটি বলবো প্রবাসীদের ক্ষেত্রে, সেটা হলো যে আমরা যেটা মিনিমাম ইনকাম সাপোর্টের জায়গা থেকে আমাদের কাছে যে আমরা যে প্রস্তাবটি দিয়েছি, সেটা হলো যে টাকাটি ক্যাশ ইনসেন্টিভের জন্য রাখা থাকে, সেই টাকার যেহেতু একটা উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থাকতে পারে আগামী বছর যদি না ধরা থাকে, এই অর্থটি কিন্তু ঋণ আকারে মিনিমাম ইনকাম সাপোর্ট হিসেবে এই ধরনের যারা ফিরে আসছেন তাদের মধ্যে ব্যয়ের জন্য চিন্তা করা যেতে পারে। এবং পাশাপাশি প্রফেসর মুস্তাফিজ যেটা বলেছেন কৃষি খাতকে সচল করা, এবং একই সাথে কিন্তু আমরা জানি যে সরকার 200 কোটি টাকার একটি ফান্ড করেছেন, যে ফান্ডের মাধ্যমে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন তাদের জন্য এই সাপোর্টটি দেওয়া যায় কিনা সেটি বলেছেন। আর সর্বশেষ যে কথাটি, সরকারের উচিত হবে যে এই দেশগুলোর সঙ্গে ইউএন এর মাধ্যমে আবেদন জানানো, যাতে এই সমস্ত দেশগুলোতে যারা আছে এই সময়কালে তাদের যেন ফেরত না পাঠানো হয়। অন্তত যে দেশে যে যারা অবস্থান করছে সেই দেশে তারা যাতে ন্যূনতম সামাজিক নিরাপত্তা নিয়ে তারা অবস্থান করতে পারেন, সেই নিশ্চয়তাটুকু দেওয়ার জন্য সরকার নিজস্ব পদ্ধতিতে এবং ইউএন এর সাপোর্ট নিয়ে উদ্যোগ নিতে পারেন। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কিনা এই প্রসঙ্গে আমি একটু বলে নিই যে সর্বশেষ যে মোয়াজ্জেম যে কথাটা বললেন যে ইউএন এর মাধ্যমে সরকারের আবেদন করা উচিত, ইতিমধ্যেই বাংলাদেশের কয়েকটি সংগঠন কিন্তু মিলে তারা জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি লিখেছেন, যাতে বাংলাদেশের যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কার বিভিন্ন দেশে কাজ করছেন তাদেরকে যেন দেশে ফেরত না পাঠানো হয় এই সংকটময় মুহূর্তে। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে গেলে আর একটু জোরালো হবে আমাদের দাবিটা, কারণ প্রত্যেকটা দেশই সংকটের মুহূর্তে রয়েছে এবং এই সময় যদি মাইগ্রেন্ট ওয়ার্কাররা এসে আমাদের এখানে এসে তাদের কিন্তু একটা কর্মসংস্থানের উপর একটা চাপ পড়বে। এই আবেদনটা করা উচিত সরকারিভাবে। আরেকটা বিষয় যে আপনারা ব্যয়ের কথা বলছিলেন যে কোথা থেকে সাশ্রয় হতে পারে, এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের কিন্তু প্রশাসনিক ব্যয়টাও কমানোর অনেক সুযোগ রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ এবং অন্যান্য অনেক দেশে কিন্তু এমনকি সরকারি কর্মকর্তাদের বেতনও কমানো হয়েছে, মন্ত্রীদের এবং সংসদ সদস্যদেরও কমানো হয়েছে, প্রতিবেশী ভারতের মধ্যেই আমরা দেখেছি। এবং সেখানে সরকার থেকেই বলা হয়েছে যে আপনার 3 মাসের মধ্যে প্রত্যেকটা সরকারি বিভাগকে শতকরা 60%
খরচ কমাতে হবে। আমাদেরও সেই রকম ব্যয় কমানোর সুযোগ রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানি, কাগজপত্র অফিসের ইত্যাদি, তারপর গাড়ি সবচাইতে যে গাড়ির ব্যবহার, গাড়ির তেল ইত্যাদি মিলে কিন্তু বিরাট একটা প্রশাসনিক খরচ হয়ে থাকে, যেটার কিন্তু সবসময় এটার কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। আমরা ইতিমধ্যেই দেখেছি সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন এসেছে। আমরা চাইবো যে সেই প্রজ্ঞাপনের যেই নিয়মগুলি বলা হয়েছে সেগুলো যেন পরিপালন করা হয়। আমরা অন্তত পক্ষে 50% যদি প্রশাসনিক ব্যয় কমাতে পারি তাহলে সেখান থেকে অর্থ সাশ্রয় হবে। কারণ আমরা এখন এমন একটা মুহূর্তে বসবাস করছি যেখান থেকে যতটুকু সম্পদ আমরা আহরণ করতে পারি, জোগাড় করতে পারি, সেগুলোকে সবগুলোকে একত্র করে কিন্তু আমাদের এই সামনের বাজেটের জন্য যে বর্ধিত ব্যয়, অর্থাৎ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে ব্যয়, সেখানে কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের জন্য আর অন্য কারো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সাংবাদিক বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন। আমি জি বলবো। হ্যাঁ বলেন, কে বলছেন? বলেন, হ্যাঁ জি, নাম বলে একটু বলেন। হ্যাঁ, আমি জহির রেহান, ঢাকা টাইমস পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হলো, শিক্ষা ক্ষেত্রে শিক্ষায় কেমন বরাদ্দ হওয়া উচিত আর এটা কিভাবে খরচ করা উচিত, এটা কি শিক্ষার বরাদ্দ বিষয়টা একটু যদি। আচ্ছা, শিক্ষা বরাদ্দ। আচ্ছা, আর অন্য কেউ বলেন, আর কয়েকটা মিনিট। আচ্ছা, আমি কাবেরী মৈত্র। জি, আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে, আমি ৭১ টেলিভিশনে কাজ করি। প্রশ্নটি হচ্ছে যে সকল ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাত বা বৃহৎ শিল্প খাতের জন্য সরকার এর মধ্যে যেসব প্রণোদনা দিয়েছে তা বেশিরভাগই আমরা দেখেছি ব্যাংক খাতের মাধ্যম দিয়ে আসলে ঋণ হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে। এই সময় দেখছিলাম যে ১লা এপ্রিলে কিন্তু ঋণ ও আমানতের ক্ষেত্রে ৬% এবং ৯% সুদ হার বাস্তবায়নের একটা তাগাদা রয়ে গেছে। একই সাথে আবার নগদ অর্থও দিতে হবে এইসব ঋণ হিসেবে। তো আপনার কাছে কি মনে হয় যে ব্যাংক খাত কি পুরোপুরি প্রস্তুত কিনা এই এতগুলো ঝুঁকি ঝামেলা সামলানোর ক্ষেত্রে? ধন্যবাদ। জি, আরেকজন বলেন, আরেকজন মোহাম্মদ সাইফ আমি দেখতে পাচ্ছি। আমাদের এই যে ৮,০০০ টাকা করে প্রতি 2 মাস টাকা দেওয়ার জন্য প্রায় 1 কোটি, কত দুটা স্ল্যাবে বলো 1,70,00,000 এবং 1,90,00,000 লোককে ৮,০০০ টাকা করে 2 মাস দেওয়ার জন্য বলা হয়েছে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামের আওতায়। এটা আসলে কোন 2 মাস, বা এটা একটু যদি আর একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, ঠিক আছে, জি বলেন। তারপরে আর হ্যাঁ, জি, হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ মেহেদি বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ জি, মেহেদি বলছিলাম আমি ২১ টেলিভিশন থেকে। সরকারি প্রণোদনাগুলোর ব্যাপারে একটু সাপ্লিমেন্ট করতে চাই কাবরির সাথে, যেটা কাবরি বলছিল যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। আমরা এর আগে জানি করোনা সংকটের আগে ব্যাংকের প্রচুর ঋণ মন্দ লোকের হাতে চলে গেছে। এখন এই স্বল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে লোন ডিসবার্স করতে গিয়ে সেটা যদি সঠিকভাবে মানে ডিসবার্স না হয়, মন্দ লোকের হাতে যদি আবার যায়, তাহলে সেটাতে কি প্রভাব পড়বে? হ্যাঁ জি বলেন। হ্যাঁ, আরেকজন দেখতে পাচ্ছি, আরেকজন। জি, আপনার নাম? হ্যাঁ বলেন। আর কি কেউ আছেন? একজনকে আমি দেখতে পাচ্ছিলাম, উনি মনে হয় বসতে। আরুন ভাই কি প্রশ্ন করবেন? একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। যে আমি হারুন, আমাদের সময়ের জি পরিস্থিতি, দেশি বিদেশি সব ধরনের বাণিজ্য খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমার প্রশ্ন স্পেসিফিক বৈদেশিক বাণিজ্য খাত নিয়ে। এখন আমাদের যে আমদানি রপ্তানির যে অবস্থা, সেই অবস্থার যে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বলেন, রিজার্ভ বলেন, সবকিছু চাপের মধ্যে পড়বে। আবার আমাদের স্থানীয় শিল্প যেটা, সেটাও অনেক বেশি চাপের সম্মুখীন হবে। এই চাপ সামলাতে আসলে বাজেটের কি করণীয় আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যায়ে কয়েকটা প্রশ্ন এসেছে, আমরা এগুলোর উত্তর দিব। আমি একটু শুরু করছি, তারপরে অন্যদের কাছে অনুরোধ করব। দুটো প্রশ্ন আমি বলতে চাই। যে একটা হচ্ছে যে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে একজন প্রশ্ন করেছেন। হ্যাঁ, এইটাও কিন্তু এই স্বাস্থ্য খাতের মতোই। আমরা কিন্তু ভৌত অবকাঠামোর ক্ষেত্রে অনেক জোর দিচ্ছি। আমাদের দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প, মেগা প্রকল্প হচ্ছে, রাস্তাঘাট, বিদ্যুৎ প্রকল্প,
তারপরে যত ধরনের মানে অবকাঠামো আছে সেগুলোর উপর অনেক জোর দিচ্ছি, সেটা সঠিকভাবেই দিচ্ছি। এটা দেশের উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, যাতায়াত ব্যবস্থা সুগম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা পাশাপাশি যে সামাজিক অবকাঠামো যেগুলো অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতগুলোকে কিন্তু অবহেলা করছি। যেটা একটু আগেই আমরা বললাম স্বাস্থ্য খাত নিয়ে, সেখানে বরাদ্দ জিডিপির মাত্র 0.9%। শিক্ষা খাতের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, সেখানেও বরাদ্দ 2%-এর মতো, জিডিপির 2%-এর মতো। এখানে আগের মতোই দুটো জিনিস আছে। একটা তো আমাদের একটা এত জনবহুল একটি দেশ, সেই দেশের জন্য শিক্ষা খাতে এত কম বরাদ্দ দিয়ে আমরা সকলকে শিক্ষা দিতে পারবো না, সেটা প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার পরবর্তী পর্যায় পর্যন্ত। এটা হচ্ছে বরাদ্দের বিষয়। তারপরে হচ্ছে এই বরাদ্দটার ব্যবহারটা কিভাবে হচ্ছে এবং আমরা এই বরাদ্দের ফলে কি ধরনের শিক্ষা পাচ্ছি, শিক্ষার গুণগত মানটা। আমাদের অনেক স্কুল, কলেজ ইত্যাদি হচ্ছে, অবকাঠামো আবার তৈরি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, কিন্তু আমরা ধরুন শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকরা কি ধরনের শিক্ষা দিচ্ছে ক্লাসগুলোতে, ক্লাস ব্যবস্থাপনা কিরকম, সেগুলোর উপর খুব একটা জোর দিচ্ছি না। সুতরাং অর্থ বরাদ্দ যেমন একদিকে, তেমনি ব্যবস্থাপনাটাও শিক্ষকদের ক্রমান্বয়ে ক্রমাগতভাবে এটা মানে চলমান প্রক্রিয়ায় তাদের প্রশিক্ষণ দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখেছি যে এই গুণগত মানটা তখনই আমরা ধরা পড়ি যখন কোনো ধরনের আন্তর্জাতিক স্কেলে এগুলাকে বিবেচনা করা হয়। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের জরিপে হয়েছে যে শিক্ষা খাতের মানটা কেমন। ক্লাস 8-এর ছাত্র কিন্তু ক্লাস 3য় শ্রেণীর ছাত্রদের পর্যায়ে তার ম্যাথ, তার অঙ্ক, গণিত কিংবা তার ইংরেজির অবস্থা। এমনকি আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে থেকে যারা পাশ করে আসে, তখন তারা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দেয়, তখন তাদের কিন্তু হারটা ঢাকার বাইরে থেকে, ঢাকার হয়তো কিছু প্রাইভেট স্কুলগুলো কিংবা দু একটা ভালো স্কুল ছাড়া বাকি সমস্ত স্কুলগুলো থেকে, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে স্কুলগুলো থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এবং তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরেও চাকরি ক্ষেত্রে তারা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়। যে ধরনের ছাত্র কিংবা যে ধরনের গুণমান সম্পন্ন ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে আমরা চাই শ্রমবাজারে, সেই ধরনের গুণমান সম্পন্ন কিন্তু জনশক্তি আমরা পাই না। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আমরা দেখি যে আমাদের দেশে খুবই বেকারত্বের হার অনেক বেশি, শিক্ষিত বেকারত্বের হারও বেশি। অন্যদিকে আমরা দেখি যে আমাদেরকে বিদেশ থেকে জনসম্পদ আনতে হয়, তাদেরকে নিয়োগ দিতে হয়। সুতরাং এখানে একটা গুণগত শিক্ষা তৈরি করা এবং সেটার জন্য বরাদ্দ এবং প্রশিক্ষণ দুটোকেই পাশাপাশি খেয়াল রাখতে হবে, এটা একটা বিষয়। এবং এটার জন্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে, যে বিভাগগুলো রয়েছে, সেগুলোর সুচারুভাবে মনিটরিং করা এবং সেগুলোর বিশ্লেষণ করা, সেগুলোকে পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ইত্যাদি করার ব্যবস্থা রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন আরেকটা আমি উত্তর দিয়ে তারপর অন্যদের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে দুজনেই বলেছেন যে ব্যাংক খাতে এই যে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে, এসএমই খাতের লোন কিংবা এমনকি বড় শিল্পদের জন্য যে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে যদিও সরকার ইন্টারেস্ট সাবসিডি দিচ্ছে, কিন্তু পুরোপুরি কিন্তু আমরা এই প্রণোদনার যদি পুরো প্রণোদনার 80% উপরেই কিন্তু ব্যাংকগুলোর মাধ্যমে যেতে হবে, ব্যাংকের তারল্য সৃষ্টি করতে হবে এবং ব্যাংকগুলো সেই ঋণটা তারা দিবে। প্রশ্নটা হচ্ছে যে যেটা আপনারা যথার্থই বলেছেন যে ব্যাংকিং খাত কিন্তু ইতিমধ্যেই একটা দুর্বল এবং ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল, কেননা এই খাতে আমরা দেখেছি যে ঋণ খেলাপির পরিমাণ অনেক বেশি। আমাদের এই যে 12,40,000 কোটি টাকার একটা মানে ব্যাংকগুলো থেকে তারল্য সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে ঋণও দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো এর উপরে কিন্তু এই নন পারফর্মিং লোন, যেগুলি কিনা মন্দ ঋণ। এবং এখানে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংখ্যাটাও অনেক বেশি, যারা কিনা ঋণ ফেরত দিতে পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন না, তাদের প্রভাবের কারণে
তাদের প্রভাবশালীদের সাথে যোগসূত্রের কারণে। এবং এইরকম একটা, এছাড়াও কিন্তু একটা ঋণ খেলাপি হচ্ছে একটা দিক, এছাড়াও ব্যাংকের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, ঝুঁকি নেবার মতো শক্তি তাদের, ব্যাংকের যে সামগ্রিক যে বেশ কয়েকটা সূচক রয়েছে সেই সবগুলো সূচকেই, যেমন ধরেন ব্যাংকের আয়, ব্যাংকের মুনাফা, ব্যাংকের যে খরচ এবং আয়ের যে অনুপাত, এবং ব্যাংকের যে তারল্য ইত্যাদি সবগুলো সূচকেই কিন্তু খুব একটা ভালো অবস্থানে আমরা ছিলাম না এই সময়ে। এখন একটা যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যথার্থভাবেই, কারণ বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক একটা, এটা এখানে অর্থনীতিতে রক্ত সঞ্চালন করে থাকেন, এবং সেজন্যই এই যে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব কেয়ারফুলি, খুবই সতর্কতার সাথে বাস্তবায়ন করতে হবে। কারণ এখানে দুটো চ্যালেঞ্জ রয়েছে। একটা হচ্ছে যে এই যে যারা আসবেন, তাদেরকে ঋণ চাইতে যারা আসবেন তাদেরকে কিভাবে বাছাই করা, এটা একটা। আরেকদিকে প্রথম কথাটা হচ্ছে যে তারল্য সৃষ্টি করা। যদিও বাংলাদেশ ব্যাংক অনেক নীতির হার কমানোর মাধ্যমে তারল্য সৃষ্টি করার চেষ্টা করেছেন, তাদেরকে তারল্য সৃষ্টির সুযোগ দিয়েছেন, কিন্তু ব্যাংকগুলোকে নিজস্ব ভিতর থেকেও কিন্তু তাদেরকে তারল্য সৃষ্টি করতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে যারা এফেক্টেড হয়ে কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আসবেন তাদেরকে কিভাবে তারা যাচাই বাছাই করবেন, সেখানে একটা বড় সমস্যা রয়ে যায়। এখন বড় যারা ঋণ গ্রহীতা, তারা বড় শিল্পদের জন্য যদি একইভাবে আগের মতোই ওইভাবে ঋণ দেওয়া হয় তাহলে কিন্তু সেই ঝুঁকিটা তাদেরকেই নিতে হবে, এবং এখানে কিন্তু সমস্ত ঝুঁকিগুলা ব্যাংকগুলাকে নিজেদেরকেই বহন করতে হবে। এবং তারপরে এই ঋণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুদ মওকুফ করা কিংবা সুদ স্থগিত করে দেওয়া, সেই সমস্ত কিন্তু প্রস্তাবনাও এসেছে, সেগুলোও ব্যাংকগুলোকে পরিপালন করতে হবে সামগ্রিকভাবে। তাই দেখছি যে আমরা ব্যাংকিং খাতের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, এবং যথোপযুক্ত ক্লায়েন্ট, এখানে তো ক্লায়েন্ট এবং ব্যাংকের একটা সম্পর্কের ভিত্তিতে ঋণ দেওয়াটার কথা বলা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা আগের পথ অবলম্বন করি তাহলে কিন্তু এখানে একটা বিরাট সমস্যা, আরো সমস্যা সৃষ্টি হবে। এবং আমরা জানি যে কোনো ক্রাইসিসের সময় কিন্তু যে সুযোগগুলি দেওয়া হয় সরকার থেকে, সেই সুযোগগুলি কিন্তু সবসময় যে জেনুইন লোকেরা পায় তা না, যারা ক্ষতিগ্রস্ত হয়নি এরকম সুযোগ সন্ধানীরাও কিন্তু সেই সুযোগটা নেওয়ার জন্য আসে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকে যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা এগোতে হবে। এসএমইর কথা বলেছেন কাবেরী মৈত্র, এসএমইর ক্ষেত্রেও কিন্তু এটা একটা সমস্যা, সেটা হচ্ছে যে অনেক ব্যাংকই কিন্তু এসএমই দেরকে লোন দেয় না, কিছু কিছু সরকারি ব্যাংকগুলো দেয়, এবং ব্যক্তি খাতের কিছু কিছু ব্যাংক তাদের কিছু বিশেষ ডেস্ক আছে সেগুলো দিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কি দেখে, একটা ক্লায়েন্টের আপনার ট্র্যাক রেকর্ড দেখে। তখন অনেক এসএমই কিন্তু যারা একেবারেই ক্ষুদ্র তারা কিন্তু ব্যাংক থেকে ঋণ নেয় না, তারা কিন্তু একটা ব্যবসা শুরু করার সময়ে তারা পরিবার থেকে কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, সুতরাং তাদের তো কোনো ট্র্যাক রেকর্ড নাই। এখন এই ট্র্যাক রেকর্ড খুঁজতে গেলে তারা যদি ঋণটা সুযোগ থেকে বঞ্চিত হয় তাহলে সেটা হবে খুব দুঃখজনক। সুতরাং ব্যাংকগুলোকে এই ব্যাপারেও কিন্তু সহানুভূতিশীল হতে হবে, যে আমরা এসএমই গুলাকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে ঋণ দেওয়া। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর যাদের এই এসএমই কার্যক্রম বেশি নাই তারা কিন্তু এসএমই ফাউন্ডেশন কিংবা পিকেএসএফ যারা আছে তাদের মাধ্যমে ঢাকার বাইরে যারা আছে ছোট ছোট উদ্যোক্তা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং তাদেরকে এইটা সহজভাবে ঋণটা যাতে তাদের কাছে পৌঁছে সেই ব্যবস্থাটা করতে হবে। আমি এই পর্যায়ে থামছি। এর পরে দুটো প্রশ্ন ছিল, একটা ছিল যে ৮,০০০ টাকা করে ২ মাস দেওয়ার কথা আমরা বলেছি, তফিক বলতে হবে যে কোন ২ মাস। আমরা তো সম্ভবত আমরা এটা বলেছি যে সময়ে লকডাউন অবস্থা থাকবে এবং পুরো অর্থনীতি চালু হওয়ার আগে। তফিক আরো স্পেসিফিক বলতে পারবেন। তারপর বৈদেশিক বাণিজ্য নিয়েও একটি প্রশ্ন এসেছেন, সেটা বলতে পারেন, মুস্তাফিজ ভাই আছেন, এবং তার সাথে স্থানীয় শিল্প নিয়েও প্রশ্ন আছে। তো তফিক আপনি ছোট্ট করে ওটা দিলে বাকি প্রশ্নগুলো আমরা শুনবো। আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম এটা তো আমরা দিয়েছিলাম হলো যে যদি প্রায় ১ মাস আগের কথা আর কি, তখন যদি দেওয়া যেত তাহলে তো খুব ভালো হতো। এখন যদি বলেন যে কবে দেওয়া উচিত, আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব। কারণ হলো যে এখনো আমাদের কিছুটা লকডাউন পিরিয়ড আছে, এবং আমরা যেটা বললাম যে
আম, একেবারে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিছুটা হয়তো স্বাভাবিকভাবে সেই অর্থে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু সহায়তা পাননি, তারা তাদের পুঁজি হারাচ্ছেন, তারা তাদের সঞ্চয় হারাচ্ছেন, তারা ঋণের ভেতরে পড়ে যাচ্ছেন। সুতরাং এই ধরনের সহায়তা যদি আমরা এখনো খুব দ্রুত মানে বাস্তবায়ন করতে পারি, তাহলে তাদের জন্য এই ধরনের যে নতুন ঝুঁকির ভিতরে তারা পড়লেন, এই জায়গা থেকে বেরিয়ে আসাটা সহজ হবে। তাদের যেই ধরনের ঋণ তারা স্বাভাবিকভাবে অনেকে ঋণ করেছেন, সেই জায়গাটায় তারা ফেরত দিতে পারবেন, তাদের কিছুটা পুঁজি ফেরত আসবে। ফলে যখন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আমরা খুলে দিব, তখন তাদের এই পুঁজিগুলো নিয়ে এই ঋণের জায়গা থেকে বের হয়ে এসে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো পুনরুদ্যমে ফিরে আসাটা সহজ হবে, যেটা সার্বিকভাবে আমাদের অর্থনীতির জন্যই ভালো হবে। এবং দ্বিতীয় যে জায়গাটা আমরা গুরুত্ব দিতে বলছি সেটা হলো, দেখবেন যে আপনারা যে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি হলো যে আমাদের আভ্যন্তরীণ চাহিদাকে যেন আমরা এই সময়টাতে অনেক বেশি জাগিয়ে রাখতে পারি, আরো বেশি এনার্জাইজ করতে পারি। সুতরাং সেই জায়গাটাতে যদি আমরা শক্তিশালী করি, এটা সার্বিকভাবে শুধুমাত্র ওই কয়টা মানুষের ব্যয়ের ক্ষেত্রে বা ভোগের ক্ষেত্রে না, এটা আমাদের সার্বিকভাবে আমাদের দেশের ভেতরে উৎপাদন এবং কর্মসংস্থানে ফিরে আসার জন্য আরো বেশি সহজতর হবে। ধন্যবাদ। এখানে বৈদেশিক বাণিজ্য নিয়ে একটা প্রশ্ন ছিল, মোস্তাফিজ ভাই যদি এটার উত্তর দেন। বৈদেশিক বাণিজ্যের উপরে চাপ পড়ছে এবং এবং আমরা তো জানি যে বিভিন্ন মানে এটা গ্লোবালি আংটাড একটা রিপোর্ট করেছে, সেখানেও কিন্তু বৈদেশিক বাণিজ্য কমে যাবে কিভাবে, এক্সপোর্ট ইম্পোর্ট এবং সারা পৃথিবীতেই, সেটার উপরে এটা আপনি যদি বিস্তারিত আরেকটু বলার থাকে। স্যার আপনার মাইকটা আনমিউট করতে হবে। স্যারের মাইকটা আনমিউট হচ্ছে না কোনো কারণে। আচ্ছা হয়েছে? হ্যাঁ এখন হয়েছে। জি আচ্ছা, আবার মিউট হয়ে গেছে স্যার, আমরা শুনতে পাচ্ছি। আবার মিউট হয়ে গেছে। এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি শোনা যায়। আচ্ছা, হারুন যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ এটা ঠিক যে আমাদের যেহেতু রপ্তানি নেতিবাচক প্রবৃদ্ধি তো আগেই ছিল কোভিড এর আগে, এখন আরো মারাত্মকভাবে এটা প্রবৃদ্ধি নিচে নেমে যাচ্ছে। এবং আমাদের রেমিটেন্সও যেটা আমরা দেখছি এপ্রিলে এবং মেতেও এবং জুনেও এই প্রবণতা থাকবে বলে আশঙ্কা করছি, সেখানেও আমাদের আয় অনেক কম হবে। তো যার ফলে আমাদের রিজার্ভস এর উপরে এটার একটা চাপ হবে। এখন $31 বিলিয়ন মতো আছে, 6-7 মাসের মতো আমরা হয়তো আমদানি করতে পারবো। একটি যেটি আমাদের হয়তো কিছুটা হয়তো আমাদেরকে এই চাপ থেকে হয়তো মুক্তি দিবে, সেটা হলো যে আমাদের অভ্যন্তরীণ যে যে আমাদের উৎপাদনমুখী কর্মকাণ্ড, রপ্তানিমুখী কর্মকাণ্ড, এগুলোর ফলে আমাদের আমদানির চাপটাও কিছুটা কমবে। তো সেটা একটা আছে। আর যেহেতু তেলের দাম কমছে, সেখানেও কিছুটা আমরা হয়তো সুযোগ পাবো, তেলের সাথে সাথে অন্যান্য জিনিসের মূল্য হয়তো কিছু কমবে। কিন্তু তারপরও আমি বলবো যে রিজার্ভস একটা কিছুটা চাপের মধ্যে থাকবে। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টস এর যদি আমি পয়েন্ট থেকে যদি বলি আমাদের ভারসাম্যের দিক থেকে, তাহলে আমরা যদি এই কোভিড এর উপলক্ষে যদি আমরা বৈদেশিক সাহায্য আমরা যদি আরো বেশি আনতে পারি, তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস এর যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের হয়তো কিছু ইতিবাচক প্রভাব পড়বে, যেটা রিজার্ভসেও আমাদের আসবে। সুতরাং আমি খুব রিজার্ভসের দিক থেকে এবং আমদানি সক্ষমতার দিক থেকে খুব বড় ধরনের চাপ আমি আগামী 2-3 মাসের মধ্যে দেখছি না। কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা বৈদেশিক সাহায্য আরো বেশি আমরা আনতে পারি, এবং যার ফলে আমাদের টাকার বিনিময় হার ভারসাম্য বজায় রাখা এবং আমাদের আমদানি সক্ষমতা সেটা যাতে আমরা করতে পারি। আর একটা রেমিটেন্সের উপরে যে আগে যে প্রশ্নটা ছিল, সেখানে আমি জাস্ট 2টা পয়েন্ট যোগ করি। একটা হলো যে আমাদের বৈদেশিক যে মন্ত্রণালয় আছে তারা দ্বিপাক্ষিকভাবে
আমাদের যেসব মিডল ইস্টে যেসব দেশে আমাদের বাংলাদেশি শ্রমিকরা আছেন সেখানে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা অনেক শক্তিশালী করতে হবে। বিভিন্ন দেশ আমরা দেখতে পাচ্ছি যে তারা চেষ্টা করছে যাতে তাদের শ্রমিকদেরকে দেশে পাঠানো না হয়। সুতরাং সেখানে একটা প্রতিযোগিতার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে বলে আমরা অবজার্ভ করছি। সেদিকটাতে আমাদের বৈদেশিক মন্ত্রণালয়ের এখানে একটা প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসির প্রয়োজন পড়বে। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে কলম্বো প্রসেস বলে একটা প্রসেস আছে যেখানে যারা নাকি যেখান থেকে শ্রমিকরা যান এবং যেসব দেশে যান তাদের এটা একটা সংস্থা। এই সংস্থাটাকেও এখন কিন্তু একটু কাজে লাগানো যেতে পারে যাতে করে আমাদের যারা নাকি বাইরে আছেন তাদেরকে অযৌক্তিকভাবে দেশে পাঠিয়ে দেয়া না হয় বা অবৈধ ঘোষণা করা না হয়। তো সুতরাং এই কলম্বো প্রসেসকেও কাজে লাগানো যেতে পারে। ধন্যবাদ। আচ্ছা মোয়াজ্জেম, আপনার এখানে একটা স্থানীয় শিল্প নিয়ে একটা প্রশ্ন ছিল, আপনি নোটিস করেছেন নিশ্চয়ই? হ্যাঁ জি। আমি আগের কাবেরীর মৈত্রীর আগের একটি প্রশ্ন হারুনের প্রশ্নটা মিলিয়ে বলছি। যদিও ব্যাংক নির্ভর এবারের স্টিমুলাস প্যাকেজ, কিন্তু সম্ভবত ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এসেছেন এবং কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অনেক দুটো ফান্ডের প্রায় উল্লেখযোগ্য অংশ, প্রায় অর্ধেকের মতো তারা নিজেরাই কেন্দ্রীয় ব্যাংকে এখন সেই ফান্ডটি জেনারেট করছেন। বিশেষ করে 20,000 কোটি টাকার যে এসএমইর জন্য যে ফান্ডটি, সেটার 10,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সাপোর্ট দেওয়া হবে এবং বলা হচ্ছে যে 30,000 কোটি টাকার যেটি সেটিরও একটা অংশ কেন্দ্রীয় ব্যাংক থেকে যাবে। ফলে সেদিক থেকে ব্যাংকগুলোর পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক এই অনুবর্তী হয়েছে এই সাপোর্টটি দেওয়ার ক্ষেত্রে। এটা হলো একটি কথা। দ্বিতীয়ত যে বিষয়টি এখনো দুশ্চিন্তা, সেটি হলো বলা হয়েছে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া। এখন দেখা গিয়েছে যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ গুরুত্ব দিতে গেলে সবচেয়ে ভালো যারা, তারা হলো বড় গ্রুপ অফ কোম্পানিজ অথবা বড় বড় কোম্পানি যারা রয়েছেন তারা। কিন্তু তাদের কিন্তু এই ধরনের পরিস্থিতিতে তাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান আছে, তারা কিন্তু এই ধরনের পরিস্থিতি কোপ আপ করবার মতো তাদের সক্ষমতা আছে মোটামুটি। ফলে সেই দিক থেকে প্রাধিকার পাওয়া উচিত আসলে ক্ষুদ্র মাঝারি অথবা যারা এফেক্টেড বেশি যে সমস্ত সেক্টর গুলো, সেই সমস্ত উদ্যোগগুলো। সেই জায়গাটির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যুক্ত হয়েছেন এই পুরো প্রক্রিয়ার ভিতরে। সিলেকশন প্রসেসে ব্যাংকগুলো যাদেরকে দিতে চায় অথবা ব্যাংকের কাছে যে অ্যাপ্লিকেশন গুলো এসছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ওয়েটিং করে নিতে হবে। আমরা মনে করি যে এটি একটি যৌক্তিক উদ্যোগ এবং এই প্রক্রিয়াতে বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো যুক্ত হতে পারেন যে কাদের দিক থেকে আসলে প্রয়োজনটি বেশি। সেই বিষয়টি যদি তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সেই তালিকাটি আগে থেকে দিয়ে রাখেন, তাহলে কেন্দ্রীয় ব্যাংকও আসলে সেই ভিত্তিতে ব্যাংকগুলোর প্রস্তাবনাগুলোকে বিবেচনা করতে পারে বলে আমাদের কাছে মনে হয়। আর যেটি বলা হয়েছে যে এসএমই গুলোর জন্য যে ঋণ, এসএমই গুলোর জন্য 2-3 ধাপে 2-3টে জায়গা থেকে ঋণ পাবার সুযোগ তৈরি হয়েছে। একটি হলো 20,000 কোটি টাকার ফান্ডের থেকে 10,000 কোটি টাকার ঋণ এবং তার ভিতরেও প্রায় 80% হচ্ছে হলো স্মল কটেজের জন্য, আর 15% হলো মিডিয়ামের জন্য। সেই জিনিসগুলো সেখানে রাখা আছে। এর বাইরে এনজিও সেক্টরের জন্য 5,000 কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে, যেটা মূলত অফ ফার্ম অ্যাক্টিভিটি, যেখানে গ্রামীণ এসএমই যারা রয়েছেন সেই এসএমই গুলো সেখানে সুযোগ পাবেন বলে আমাদের ধারণা। সুতরাং সেটা আরেকটা জায়গা হতে পারে। আর সিপিডিতে আমরা যে প্রস্তাবনাটি দিয়েছি রাজস্ব প্রস্তাবনা, সেটা হলো এসএমই খাতের মিনিমাম থ্রেশহোল্ড যে ট্যাক্স এক্সাম্পশন লিমিট, যেটি করমুক্ত যে তাদের যে লেনদেন, সেটি 50 লক্ষ টাকা থেকে উন্নীত করে 1 কোটি টাকা করবার জন্য আমরা প্রস্তাবনাটি দিয়েছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এই রকম প্রেক্ষিতে এটি সুবিধা করে দেবে। আর সর্বশেষ ছোট্ট একটি কথা বলে শেষ করছি এই পর্যায়ে, সেটি হলো যে ব্যাংকগুলোর বিভিন্ন পর্যায়ে কিন্তু অব্যবহৃত অর্থ রয়েছে। যেমন এজেন্ট ব্যাংকিং এ সাম্প্রতিক তথ্য থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে তারা যে পরিমাণে ডিপোজিট কালেক্ট করেছেন তার মাত্র 6% তারা ঋণ আকারে দিয়েছেন। সুতরাং এর একটা উল্লেখযোগ্য অংশ, অর্থাৎ অ্যাডভান্স ডিপোজিট রেশিও যেটি, সেটি আসলে মাত্র 6% বা তারও কম। 2-1টি বড় ব্যাংক বাদে অধিকাংশ ক্ষেত্রেই ডিপোজিট কালেক্ট হয়েছে কিন্তু ঋণই দেওয়া হয়নি, এরকম প্রায় 11টি ব্যাংক আমরা সেখানে দেখেছি। সুতরাং সেই টাকাগুলো কিন্তু এই ধরনের জরুরি প্রয়োজনে গ্রামাঞ্চলে অথবা অফ ফার্ম সেক্টরে কিন্তু ঋণ আকারে বিতরণের সুযোগ রয়েছে। আর কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা র্যাপ আপ করতে পারি, যদি কোনো প্রশ্ন থাকে।
আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমি আব্বাস উদ্দিন নয়ন, বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আমার এই প্রশ্নটা হলো, এখন সম্প্রতি শুরু হয়েছে, আমরা বেশ কয়েক জায়গায় খবরও পেয়েছি যে বেসরকারি খাতে স্যালারি কাট হচ্ছে 20% থেকে 40% পর্যন্ত, 30% পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে। অনেক প্রতিষ্ঠানে ছাঁটাই হচ্ছে, অনেক প্রতিষ্ঠানে স্যালারি কাট হচ্ছে, প্রায় সব প্রতিষ্ঠানে স্যালারি কাটার একটা সংবাদ আমরা পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরের ধরে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ওয়েস্ট বোর্ডে তাদের বেতন বেড়েছে। গত কয়েক বছর ধরে এমনি একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছিল সরকারি এবং বেসরকারি খাতে চাকরিজীবীদের মধ্যে বৈষম্যের ক্ষেত্রে। এখন বেসরকারি খাতে যেহেতু স্যালারি কাট এবং জব কাটটা ভয়ানকভাবে শুরু হয়েছে, সেক্ষেত্রে বৈষম্যটা আসলে কি পরিমাণ হতে পারে এবং এটা মিনিমাইজের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়ার মতো আছে কিনা? থ্যাংক ইউ। আর কেউ? প্রশ্ন করব? জি বল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি বল। আমি তো অনেক দেরিতে আসছি, আসলে প্রথমে ক্ষমা চেয়েছিল যে প্রশ্নটা রিপিট থাকে, সেটা হচ্ছে আসলে কর কাঠামোতে আপনাদের কি ধরনের প্রস্তাব আছে? ব্যক্তি আয়কর সীমা, করমুক্ত আয় সীমা ব্যক্তি খাতে যেটা, সেটা বাড়ানোর কোনো চিন্তা, বা টোটাল কর কাঠামোতে কি ধরনের সংস্কার প্রস্তাব এই দুর্যোগ মোকাবেলার জন্য আপনারা করছেন? আর কেউ? জি আর কেউ না থাকলে ম্যাডাম আমরা শেষের দিকে যেতে পারি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ। আমরা দুটো প্রশ্ন করেছেন। একটা হলো যে হ্যাঁ ছাঁটাইয়ের, আমি এখানে লেখাও দেখতে পাচ্ছি, এখানে একজন লিখেছেন মফিদুল তপু, উনিও অনেকটা এই ছাঁটাইয়ের বিষয়টা বলেছেন যে বিদেশি শুধুমাত্র যে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরেছেন তাই নয়, দেশের অভ্যন্তরেও প্রচুর পরিমাণে জনবল ছাঁটাই হয়েছে। ব্যাংক খাতে আগে থেকেই ছাঁটাইয়ের গুঞ্জন ছিল, কোভিড পরিস্থিতির কারণে মধ্যবিত্তের উপর যে চাপ পড়ছে তা সামাল দেওয়া যাবে কিভাবে। আপনারা যেসব পদক্ষেপের কথা বলেছেন তার সবই দরিদ্র এবং অতি দরিদ্র কেন্দ্রিক। মধ্যবিত্ত এমন পরিস্থিতিতে বাজেটে সহায়তা কিরকম পাবে বা পাওয়া উচিত বলে মনে করেন আপনারা? হ্যাঁ দেখেন, একজন বলেছেন যে সরকারি খাতের জন্য অনেক বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে, অন্যদিকে হয়েছে ক্রমান্বয়ে হচ্ছে, এবং বেসরকারি খাতে এই ধরনের সংকটের সময়ে বিশেষ করে তখন তাদের ছাঁটাই এবং বেতন কমানো। তো একটা বিষয় হচ্ছে যে বেসরকারি খাতের নিয়োগ কিংবা বেতন এগুলো কোনোটারই উপরে কিন্তু সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকে না। খুবই মানে সেটা কোনো ধরনের ব্যাপক কোনো ক্রাইসিস না হলে সেটা বেসরকারি খাতের নিয়োগকারীরাই কিন্তু তারা ঠিক করে থাকেন, এবং সেটা কি ধরনের কোন স্যালারিতে কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোকদের নেবেন সেটা। তো সেই ক্ষেত্রে সরকারের এখানে হস্তক্ষেপ কিভাবে করবেন, কতখানি করার সুযোগ আছে সেটা তো মানে করার কথা না, করছে না, এবং সরকার থেকে সেটাও এখন এই পর্যায়ে এসে করবেন কিনা সেটাও মানে আমরা জানি না, এবং করছে না। পৃথিবীর বিভিন্ন দেশে বেসরকারি খাত তার নিজস্ব নিয়োগ নিয়ম এবং নিজস্ব নীতিমালার ভিত্তিতেই হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা গ্যাপ হয়েছে সরকার এবং বেসরকারি খাতের মধ্যে, গ্যাপটা বাড়ছে। তো আগে যেমন আমরা দেখেছিলাম যে সরকারি খাতে বেতন তেমন একটা লুক্রেটিভ না হওয়ার কারণে ব্যক্তি খাতে মানুষের যাওয়ার একটা প্রবণতা ছিল, যদিও সেখানে চাকরির কোনো নিশ্চয়তা থাকে না। কিন্তু ব্যক্তি খাতের তো এটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে সেখানে আপনার বেতনটা ভালো হবে এবং কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না। এটা ব্যক্তি খাতের প্রফিটেবিলিটি, ব্যক্তি খাতের তাদের নীতিমালার ভিত্তিতেই পরিচালিত হবে। এখন এই মুহূর্তে যেটা হতে পারে যে আমাদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে সেটা হচ্ছে যে অনুরোধ এবং দাবি যে এই সময়ে এমনিতেই অর্থনৈতিক সংকটের সময়ে অনেকের বেতন কিন্তু বেতন পাচ্ছে না, অনেকে বেসরকারি খাতেরও যারা নিয়মিত ভাবে নিয়োগ রয়েছেন তাদেরও কিন্তু পুরো বেতনও অনেকেই পাচ্ছে না, সেরকমও খবর আমরা পেয়েছি। সুতরাং ছাঁটাই হলে সেটা হবে তাদের উপরে আরো একটা চাপ, এবং আমরা তো বলেছি যে ইতিমধ্যেই আমাদের যে দারিদ্র্য সীমার নিচে যে সমস্ত লোক রয়েছে সেটা 20.5% সেটা এখন দ্বিগুণ হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, যারা কিন্তু দারিদ্র্য সীমার ঠিক উপরে ছিল থ্রেশহোল্ড লেভেলে, তারাও কিন্তু এই সংকটের সময় দারিদ্র্য সীমার নিচে পড়ে গিয়েছে। এবং সবচেয়ে সমস্যাটা হচ্ছে যারা
নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক, তাদের কিন্তু অনেকেই বেতন পাচ্ছে না, তারা কিন্তু এই ত্রাণের মধ্যেও আসতে পারছেন না, বিকজ তাদের একটা সামাজিক বাধা রয়েছে এবং তারা সেই কারণে এই ত্রাণও নেওয়ার মতো অবস্থায় নেই তারা, এবং যে তালিকা রয়েছে সেই সামাজিক নিরাপত্তায় বলি কিংবা এই ত্রাণের জন্য যে নতুন লিস্ট করা হচ্ছে সেগুলোর মধ্যেও তাদের অন্তর্ভুক্তি নাই। সুতরাং এই শ্রেণীটাই, এই পর্যায়ের লোকেরাই কিন্তু সবচেয়ে আরো ক্ষতিগ্রস্ত রয়েছে, যেটা আমাদের দৃষ্টির বাইরে রয়ে গেছে। তাদেরকেও কিভাবে এই সহায়তার মধ্যে, যেটা আমরা বলেছি যে এই পরিবারগুলোকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা এই সংকটকালীন সময়, সেটা করা। আর আরেকটা বিষয় আপনি যে পরে নয়ন যেটা বললেন, যে আমরা কিন্তু উপস্থাপনার শুরুতেই বলেছিলাম যে আমরা এবার এই প্রস্তাবের মধ্যে দাবি করেছি যে আমাদের যে কর মুক্ত আয়ের যে সীমারেখা 2.5 লাখ টাকা থেকে সেটা 3.5 লাখে উন্নীত করা, যেটা কিনা যাতে এই সময়ের এটা ইতিমধ্যে কয়েক বছর থেকে করা হয়নি, গত 3-4 বছর থেকেই কিন্তু একই রকম রয়ে গেছে। সেই কারণে বলেছি একদিকে তো মূল্যস্ফীতি, অন্যদিকে এই সংকটকালীন সময়ে করমুক্ত আয়ের সীমাটা উন্নীত করে 3.5 লাখ টাকা করার জন্য আমরা দাবি করেছি। রিজভি ভাইয়ের একটা কোশ্চেন আছে। রিজভি ভাই, আপনি যদি শুনতে পারেন আমাকে কোশ্চেনটা করেন একটু। রিজভি নেওয়াজ। হ্যাঁ জি, মাইকটা আনমিউট করে নেন। হ্যাঁ রিজভি ভাই, আপনার কোশ্চেনটা করেন। ঠিক শুনতে পাচ্ছেন নম্র? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ফাহমিদা আপা, অনেক ধন্যবাদ। আমি একটু দেরিতে যুক্ত হলাম। আপনারা সিপিডি থেকে, আমার যদি ভুল নয়, বেশ কয়েক বছর ধরে বলছেন যে স্বাস্থ্য খাতে আমাদের যে বাজেট সরকার দিয়ে থাকে সেটা জিডিপির তুলনায় খুবই সামান্য, এবং এই আমাদের মতো দেশগুলোর তো বটেই, উন্নত দেশের চেয়েও আমরা অনেক বেশি টাকা খরচ করি পার হেড স্বাস্থ্য খাতে, ব্যক্তি মানে নাগরিকরা আর কি। তো এইবার তো করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের স্বাস্থ্য খাতে আসলে সরকারের বিনিয়োগ কি, কতটা, বা আমরা নাগরিকরা কি সুবিধা পাচ্ছি, আদৌ কিছু পাচ্ছি কিনা। অন্যান্য মানুষের মতো আমারও জানার খুব ইচ্ছা যে সামনে বাজেটে অর্থমন্ত্রী এই আমাদের জন্য আসলে স্বাস্থ্য খাত নিয়ে কি করবেন। সেই জায়গায় যদি খুব সুনির্দিষ্টভাবে আপনারা আরেকবার বলেন, যদি রিপিট হয় আমি দুঃখিত। ফাহমিদা আপা যদি একটু বলেন যে স্বাস্থ্য খাতে আমরা নাগরিকরা যাতে কিছু আশার বাণী শুনতে পারি, সেই জন্য কি সুপারিশ আপনারা করছেন। ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি আপা, আমি সোহেল বলেন। জি আমি ডেইলি স্টারে কাজ করি, আমার নাম সোহেল পারভেজ। আমার ছোট দুটো প্রশ্ন আপা। একটা হচ্ছে যে আগামী যেটা নয়ন বললেন, এবং একটা সাইন দেখা যাচ্ছে অনেক মানুষ এখন কর্মহীন অবস্থায় আছে, এবং বিদেশ থেকেও অনেকে ফেরত আসছেন। তো আপনার এরকম কোনো কিছুর কথা, আপনাদের প্রস্তাব দেখার সুযোগ হয়নি? আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা এরকম, বা মিনিমাম ইনকাম সাপোর্ট যেটা মজেম ভাই বললেন, এরকম কোনো কিছু আপনার প্রস্তাব করেছেন কিনা বা করবেন কিনা, এক। আর দ্বিতীয়, যেটা সংক্ষেপে যদি এক কথায় যদি বলতেন, আগামী বাজেটে সিপিডি এর আসলে মূল প্রস্তাবটা কি, সো দ্যাট আমাদের জন্য ফোকাস করা একটু সুবিধাজনক হবে। ধন্যবাদ আপা। আচ্ছা, আর কোনো প্রশ্ন একবারে নিয়ে নিই তাহলে আমরা, তারপরে আর কিছু এখন নেই ম্যাডাম আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি রিজভির প্রশ্নটা দিয়ে শুরু করি, তারপরে অন্যান্য মিনিমাম ওয়েজের বিষয়টাও বলবেন, মজেম একটু আগে বলেছেন। আচ্ছা, স্বাস্থ্য খাত নিয়ে রিজভি আমরা এর আগে বিস্তারিত, শুরুতেই প্রথম প্রশ্নটাই ছিল স্বাস্থ্য খাত নিয়ে, বিস্তারিত বলেছি, সেটা আপনি শুনে নেবেন। তবু আমি সংক্ষেপে আরেকবার বলছি যে সেটা হচ্ছে যে আপনি জানেন, যথার্থই বলেছেন যে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ খুব কম, জিডিপির মাত্র 0.9%। বরাদ্দের দিক থেকে এবং চাহিদার দিক থেকে এটা খুবই কম। আমাদের 160 মিলিয়ন লোকের দেশে এই বাজেট দিয়ে কি ধরনের স্বাস্থ্য খাত আমরা আশা করতে পারি সেটা তো খুব সহজেই অনুমেয়। এবং সেই কারণে আমরা যেটা বলেছি যে আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, স্বাস্থ্যের জন্য আমরা ব্যয় করছি, সবারই গরিব ধনী নির্বিশেষে আমরা স্বাস্থ্যের জন্য ব্যয় করি, এবং এমনকি গরিব লোকেরাও তারা কিন্তু জমি বিক্রি করেও কিন্তু নিজের চিকিৎসাটার জন্য এগিয়ে আসে, তার
সেই জন্য আউট অফ নিজের পকেট থেকে খরচের পরিমাণটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি, প্রায় 70% মতো কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার। সরকারের যে সরকারি হসপিটালগুলিতে যে খরচগুলা ব্যয়গুলা হয় তার বাইরেও আপনার ব্যক্তি খাতের হসপিটালে যায় মানুষ চিকিৎসা নিতে, এবং মানুষের অধিকাংশ অর্থাৎ সিংহভাগটাই 70% মানে বাকি 30% সরকারের সাপোর্ট থেকে আসে। সুতরাং এখানে আবার আপনি দেখবেন যে আমরা তো একটা স্বল্পোন্নত দেশ, স্বল্পোন্নত দেশে যেখানে আয় মানুষের মাথাপিছু আয় কম, তাদের যদি এতটাই স্বাস্থ্যের পিছনে ব্যয় করতে হয় তাহলে অন্যান্য তাদের জীবিকার জীবনের জন্য মূল বেসিক নিডস গুলা পূরণের জন্য অন্যান্য খাদ্যদ্রব্য কেনার জন্য কি ধরনের ব্যয় তারা করতে পারবে। সেই দিক থেকে আমরা বলছি যে প্রথম কথা হচ্ছে যে এই বাজেটের পরিমাণটা বাড়াতে হবে। এমনকি আমি শুরুতে বলেছিলাম যে আমাদের যে নিজস্ব পরিকল্পনায় লক্ষ্যমাত্রাটা আছে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় লক্ষ্যমাত্রা দেওয়া ছিল যে এই স্বাস্থ্য খাতের ব্যয়টা বাড়িয়ে 1.12% উন্নীত করতে হবে, সেটাও কিন্তু আমরা করিনি। এবং উন্নত দেশের কথা বলবো না, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সেখানেও বেশি না, সেখানেও খুব কম, প্রয়োজনের তুলনায় 2%, সেটা থেকেও আমরা পিছিয়ে রয়েছি। সুতরাং স্বাস্থ্য খাতের বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বরাদ্দ হচ্ছে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে ব্যবস্থাপনা এবং দক্ষতা। আমরা দেখি যে অনেক জায়গায় ঢাকার বাইরেও আমাদের কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানে আমরা কি দেখি যে সেখানে ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, ওষুধের মেয়াদ চলে গিয়েছে, যন্ত্রপাতি নাই, এটা একটা বিষয়। আবার দেখেন যে যদি যন্ত্রপাতি থাকলেও সেই যন্ত্রপাতিগুলি ব্যবহার করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত লোকও নাই। যারা সেখানে সেবা দিচ্ছে ডাক্তারের সাথে অন্য যারা, তারা কিন্তু সেই যন্ত্রপাতিগুলি ব্যবহারও করতে পারছে না, অনেক যন্ত্রপাতি নষ্ট, ধুলায় পড়ে নষ্টও হয়ে যাচ্ছে। সুতরাং ব্যবস্থাপনা যে একদিকে যে সেখানে যাতে ডাক্তার থাকে, ওষুধ থাকে ঠিক মতো, এবং অন্যদিকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দরকার হবে আমাদের সেই দিক থেকে। সুতরাং শুধুমাত্র অবকাঠামো না, তার পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন এবং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনাটা ঠিক না থাকলে কিন্তু উন্নত দেশেও সমস্যায় পড়ে। যেমন কোভিডের সময় দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ যেখানে স্বাস্থ্য ব্যয় তাদের আমাদের চাইতে অনেক বেশি, তারপরেও তারা সঠিক সময় সিদ্ধান্ত, সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে কিন্তু তারাও যে এই অভিঘাতের মধ্যে পড়েছে সেটাও তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সুতরাং কোভিড আমাদের জন্য একটা শিক্ষা যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে, পর্যাপ্ত পরিমাণ অর্থ, এবং তার পাশাপাশি এই স্বাস্থ্য খাতটাকে পুরো ঢেলে সাজাতে হবে। এটাই হচ্ছে আমাদের এই দাবি, এই বাজেটের মধ্যেও এবং বাজেটের বাইরেও আমরা সেটা বলে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বলেছেন যে বিদেশ থেকে যারা, আচ্ছা একজন বলেছেন যে বিদেশ থেকে যারা এসেছেন চাকরি হারিয়ে, তাদের জন্য কি ধরনের সাপোর্ট দেওয়া উচিত এবং মিনিমাম ইনকাম সাপোর্ট চালু করা যায় কিনা সেটা নিয়েও আমরা বলেছি যে বিদেশ থেকে যারা আসছেন তাদের জন্য তারা যাতে সুযোগ সুবিধা পায়, বিশেষ করে তারা যদি স্বনিয়োজিত হতে চায় তাদের, কিংবা তাদের জন্য তাদের 2-3 মাস তাদের জন্য এই নিরাপত্তার সুরক্ষা, সামাজিক সুরক্ষার অধীনে আনা যায় কিনা সেটাও আমরা বলেছি। তো মোয়াজ্জেম আপনি মনে হয় উল্লেখ করেছিলেন যে মিনিমাম ইনকাম সাপোর্ট আমরা চিন্তা করতে পারি কিনা। অবশ্যই এটা একটা ভালো বিষয়, কিন্তু সেটা সরকারের এই সীমিত সম্পদের সময় তারা বিবেচনা করছেন কিনা সেটা আমরা জানি না। এই সময়ে একটা ক্রান্তিকালে অনেক ধরনের আসলে ব্যয় সংকলন করতে হচ্ছে, এবং তবে যে কোনো দেশের জন্য এই সময় এই ধরনের ক্রান্তিকালের মানুষকে আসলে বাঁচিয়ে রাখতে হলে মিনিমাম ইনকাম সাপোর্ট, আবার অনেক সময় অনেকে বলছে ইউনিভার্সাল ইনকাম সাপোর্ট, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমার মনে হয় যে এটা একটা সময় এসেছে, কোভিড-19 আমাদেরকে এই শিক্ষাটাও দিয়েছে যে এই ধরনের যদি নীতিমালা থাকে, মিনিমাম ইনকাম সাপোর্ট কিংবা ইউনিভার্সাল ইনকাম সাপোর্ট, ইউনিভার্সাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি, এই ধরনের কিন্তু বিভিন্ন স্কিম যদি থাকে সেগুলো কিন্তু এই সময় আমাদেরকে এই ক্রান্তিকাল উত্তরানোর ক্ষেত্রে অনেকভাবে সাহায্য করতে পারে। এটাই আমার মতামত। মোয়াজ্জেমের যদি কিছু যোগ করার থাকে আপনি করতে পারেন, তারপরে আমরা আসলে র্যাপ আপ করব। একটা বেজে গিয়েছে।
ছোট্ট করে যদি দুটো কথা বলি। একটা হলো যে সিপিডি থেকে আমরা এই ধরনের নিম্ন আয়ের মানুষ অথবা নির্দিষ্ট আয়ের মানুষের জন্য আসলে আমরা কর কাঠামোতে কিছু পরিবর্তনের সুপারিশ করেছি। একটা হলো যে করমুক্ত আয়সীমা বাড়ানোর কথা বলেছি, এমনকি করের যে স্ল্যাবগুলো এগুলো নিচে নামিয়ে আনতে বলেছি। 10, 15, 20 যেটা রয়েছে সেটাকে 5, 10, 15 করবার কথা বলেছি, যাতে অন্তত নির্দিষ্ট আয়ের মানুষ কিছুটা হলেও তার ব্যয়যোগ্য আয় তৈরি হয়, সেই জায়গাটিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি এখানে বলা দরকার, যেটা ডক্টর ফাহমিদা বললেন যে মিনিমাম ইনকাম সাপোর্টের ক্ষেত্রে বৈশ্বিক একটা উদ্যোগ এই মুহূর্তে আইএলও থেকে চলছে, যেটার অধীনে ব্র্যান্ড বায়ার্স এবং ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো তারা একটা ফান্ড তৈরি করবে বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষকে অন্তত ন্যূনতম আয় নিরাপত্তা দেওয়া যায় কিনা। তো সেটির একটি কার্যক্রম চলছে, বাংলাদেশও এটির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, সেটি এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর আমরা যেটি বলছিলাম যে নির্দিষ্ট আয়ের মানুষ বা চাকরিজীবী মানুষকে এই সময় ছাঁটাই না করে অন্তত মিনিমাম ইনকাম সাপোর্ট দিয়ে তাদেরকে কাজে রাখা যায় কিনা, এবং সরকারের যে ঋণ সহায়তাগুলো, এই ঋণ সহায়তার একটা অংশ যাতে এই কোম্পানিগুলো তাদের কর্মকর্তা বা কর্মচারীদের বেতনের জন্য ব্যবহার করে, সেরকম একটি যদি নীতিমালা এটির ভিতরে দেয়া যায়, তাহলে কিন্তু ন্যূনতম আয় দিয়ে এই কর্মকর্তা কর্মচারীদেরকে কাজের ভিতরে রাখা যায় বলে আমরা মনে করি। আর সর্বশেষ যেটি, যে যেহেতু বিপুল সংখ্যক লোক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, আমাদের ধারণা যে সেবা খাতে ফিরে আসার অনেক সময় লেগে যাবে। সুতরাং সেদিক থেকে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত, যেটা আমরা বারবার বলছি, কৃষি খাতে যাতে যথেষ্ট মাত্রায় উৎসাহপূর্ণ পরিস্থিতি থাকে, উৎপাদনপূর্ণ পরিস্থিতি থাকে, সেটি আগামী অর্থ বছরের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং কৃষি খাতকে ভাইব্রেন্ট রাখা এবং সেটার জন্য সুনির্দিষ্টভাবে যদি ঋণ সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো যাতে এই সময়কালে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়, তাহলেও কিন্তু মানে অন্তত একটি জায়গা হলেও এই সীমিত আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষ অন্তত তারা কাজের সুযোগ খুঁজে পেতে পারবে। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ ধরে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম এবং আমাদের উপস্থাপনাগুলিও বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেটা এবং বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই সেই উপস্থাপনাগুলি দেখে নেবেন। যেটা সবশেষে আমরা বলতে চাই যে মূল ফোকাসটা এইবারের বাজেটের জন্য আমরা যে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে 4টি খাতকে আমরা গুরুত্ব দেওয়ার কথা বলেছি এই বছরের বাজেটে। সবার আগে অবশ্যই স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং কর্মসংস্থান, এই 4টি বিষয়কে মাথায় রেখে এইবারের বাজেট প্রণয়ন করতে হবে। এবং অবশ্যই এইবারের বাজেট প্রণয়ন করতে গেলে যে সমস্ত অপ্রয়োজনীয় ব্যয় রয়েছে সেই ব্যয়গুলোকে কাটছাঁট করে প্রয়োজনীয় ব্যয়, যেগুলো অর্থনীতির গতিকে ত্বরান্বিত করবে, অর্থনীতিতে প্রণোদনা সৃষ্টি করবে, অর্থনীতিতে কর্মচাঞ্চল্য সৃষ্টি করবে এবং অর্থনীতিকে গতিময়তা ফিরিয়ে আনবে অর্থনীতিতে, সেই ধরনের ব্যয়গুলোকে রেখে অন্যান্য অপ্রয়োজনীয় এবং অনুৎপাদনশীল ব্যয়গুলোকে কমিয়ে আনার জন্য আমাদেরকে এইবারের বাজেটে জোর দিতে হবে, যাতে কিনা, যেহেতু আমরা জানি যে আমাদের যে সম্পদ সঞ্চালনের পরিমাণ সেটা কিন্তু লক্ষ্যমাত্রা থেকে প্রতি বছরই কিন্তু বছরের পর বছর এটা ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে আমরা কম অর্জন করতে পারছি। এবং এই জিডিপির মাত্র 8-9% সম্পদ দিয়ে, কর দিয়ে কিংবা রাজস্ব দিয়ে এই বিশাল পরিমাণ ব্যয় আমরা কখনোই ব্যয় সংকলন করতে পারি না। এবং কোভিড-19 প্রেক্ষিতে যখন আমাদের চাহিদাটা অর্থনীতিতে আরো বাড়বে, ব্যয়ের প্রয়োজন বাড়বে, উৎপাদনশীল ব্যয়ের প্রয়োজন বাড়বে, তখন কিন্তু আমাদের একদিকে সম্পদ আহরণ, সেটা আমাদের উপস্থাপনার মধ্যে বিস্তারিত বলেছেন, তৌফিক উপস্থাপনার সময় বলেছেন, ব্যাখ্যা করেছেন যে কোথা থেকে আমরা সম্পদ আহরণ করতে পারি, সেই খাতগুলিও আমরা সুনির্দিষ্টভাবে বলেছি। এবং বিশেষ করে এখানে জোর দেওয়া যে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কর জালের আওতাটা বাড়াতে হবে এবং কর ফাঁকি দেওয়া যারা দিচ্ছেন সেই কর ফাঁকি রোধ করতে হবে সর্বতোভাবে। এবং তার পাশাপাশি যে সমস্ত অর্থ পাচার হয়ে যাচ্ছে দেশ থেকে, যেটা 5 লক্ষ কোটি টাকার সমপরিমাণ, সেই বিপুল পরিমাণ অর্থ এই যাওয়াটাকেও বন্ধ করতে হবে। এই সমস্ত পথ যদি আমরা বন্ধ করতে পারি এবং কর জিডিপির আদায় কিংবা রাজস্ব জিডিপির অনুপাতটা যদি আমরা অন্ততপক্ষে 15 থেকে 20% মধ্যে করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সম্পদ আমরা
সঞ্চালন করতে পারবো, যেটা কিনা আমাদের এই ক্রান্তিকালে আমাদের ব্যয়গুলো মেটানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে যেই ব্যয় করি, যেটা সে সরকারের মাধ্যমেই হোক কিংবা বেসরকারি মাধ্যমে হোক কিংবা ব্যাংকের মাধ্যমে যেটা প্রণোদনার কথা বলা হচ্ছে, সেগুলোর মধ্যে প্রত্যেকটা ব্যয় কিন্তু সুচারুভাবে সুসম্পন্ন করতে হবে এবং সেগুলো আমাদের যাচাই বাছাই বিবেচনা ইত্যাদি যাতে ক্ষতিগ্রস্ত জনমানুষের কাছেই যায় এবং সবচাইতে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগণকে জিইয়ে রাখা এটা একটা, এবং ক্ষতিগ্রস্ত ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবারই যাতে কাজে লাগে সেই উদ্যোগটাই আমাদের নিতে হবে এইবারের বাজেটে। সেজন্য আমরা বলেছি যে অনেক দিকে না যেয়ে 4টি খাতকে, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান, এই 4টিকে মাথায় রেখে আমাদের সামনের কর্মপরিকল্পনাটি নিতে হবে আগামী 1 বছরে। এবং যদিও আমরা জানি কোভিড-19 প্রতিঘাত, কোভিড-19 প্রতিঘাতটা মেটাতে এবং পুরোদমে অর্থনীতির গতি সঞ্চালন করতে পৃথিবীর সব দেশে কিন্তু 3 থেকে 5 বছরও লেগে যেতে পারে, তার বেশিও কোনো কোনো দেশে লেগে যেতে পারে। সুতরাং আমাদেরকে সময় নষ্ট না করে এই প্রত্যেকটা সময়, এখন আমাদের বাজেট আসছে, এই বাজেটটাকে যদি আমরা সুচারুভাবে পরিকল্পনা করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, সামনের বছরগুলোতেও কিন্তু ওই একইভাবে কিন্তু আমাদেরকে ব্যয় এবং আয়ের জন্য এটার একটা সামঞ্জস্য বিধান করা এবং পরিকল্পনা মাফিক সম্পাদন করার একটা উদ্যোগ নিতে হবে, সঞ্চালন করতে হবে, অর্থাৎ কর্মপরিকল্পনা নিতে হবে, সেটার বাস্তবায়ন করতে হবে। আমি সবাইকে, আপনাদের যারা আমাদের সামনে এতক্ষণ ধরে ছিলেন, আমি এক পর্যায়ে দেখেছিলাম প্রায় 34 জনের মতো ছিলেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার কলিগ যারা আমাদের ডিস্টিংগুইশড ফেলো, মুস্তাফিজ ভাই, মোয়াজ্জেম, তৌফিক এবং যারা আমাদের এই উপস্থাপনাটি তৈরি করতে সহায়তা করেছেন, তাদের সবাইকে, এবং তার পাশাপাশি আমাদের ডায়ালগ ডিভিশনের যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তারা কিন্তু এই লকডাউনের পর থেকে এই যে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং, এটা কিন্তু যার যার বাসায় থেকে খুব সুচারুভাবে তারা এটাকে সম্পন্ন করছেন। এটাকে আপনার অনেকটা তাদের একটা বেশ দক্ষতা অর্জন হয়েছে, এর মধ্যে খুব নির্বিঘ্নভাবেই কিন্তু তারা এটা করে যাচ্ছেন। আমরা এই পর্যন্ত বেশ কয়েকটা মিডিয়া ব্রিফিং করেছি, আলোচনা অনুষ্ঠান করেছি, সব ক্ষেত্রে তারা খুব দক্ষতার সাথে এই কার্যটা সম্পাদন করছেন। অভ্র এবং তার টিম, সেখানে সারোয়ার আছেন, শুভ আছেন এবং ইর্তেজা আছেন, তারা সবাই, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের দিনটা শুভ হোক এই প্রত্যাশা করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে।